ওকে, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে মডার্ন পোয়েট্রি, মানে মডার্ন এজে আমরা আছি। আর এদিকে দেওয়া হয়েছে সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশের 9 চ্যাপ্টার চলতেছে, আর লর্ড বাইরনের ব্রড কোশ্চেন্সগুলো। তো অনেকে লিখেছো স্যার ব্রড কোশ্চেন পড়া হয়ে গেছে অনেকের। আচ্ছা, তো ঠিক আছে, তো ব্রড কোশ্চেনের সাথে সাথে আমি পরবর্তী শেলির ব্রিফ এবং শর্টগুলো দিয়ে দিলাম। ছয় তারিখ ধরে 10 তারিখ। আচ্ছা, তো আমরা আজকে মোটামুটি মডার্ন এজের আলোচনা শেষ করব, কারণ আমরা পোয়েট্রি তার সাথে সাথে আর হয়তো বা নভেল বা কিছু একটা পড়ছিলাম, তাই না? আমরা প্রথমে কি দেখেছিলাম, মানে জাস্ট পলিটিক্যাল হিস্ট্রি বা হচ্ছে ফিচার অফ মডার্ন এজ, তাই না? এটা পড়েছিলাম। তারপরে টিএস ইলিয়টের যে ইনফ্লুয়েন্সটা মডার্ন পোয়েট্রি, সেটা একটু তোমাদের পড়তে বলেছিলাম। তা সবাই কি পড়েছো? হুম, সবাই কি পড়ছো নাকি পড়নি? কেউ তো কথা বলতেছো না। পড়ছি স্যার। স্যার পড়েছি। হুম, স্যার আমাদের পড়া হয়নি। কেন? পরীক্ষা চলতেছে তাই? যাদের পড়া হয়নি কারণ কি না পড়ার, বলো। স্যার আমার বাসায় সবাই অসুস্থ ছিলাম। ভাইয়ের ডেঙ্গু ছিল, আমাদের আম্মু আর মেয়ের দুজনের জ্বর ছিল। আচ্ছা, হ্যাঁ, অসুস্থতা আর পরীক্ষার ব্যাপারটা হলে তো আর কিছু বলার নেই। হ্যাঁ, বাকি একটু পড়ে নিতে হবে, কারণ সময় চলে যাচ্ছে, আর কিছু বলার নেই। হ্যাঁ, সময় তো চলে যাচ্ছে, আমরাও শেষের দিকে। এই মুহূর্তে আমরা রিভিশনে যাব, মানে এই আর একটা ক্লাস, তাই তো? আজকের পরবর্তী থেকে আমরা হিস্ট্রি রিভিশনে যাব, আর ওদিকে আমাদের পিছনের পড়াগুলোর রিভিশন করব। এ হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অলরেডি আমরা ইন্ট্রোডাকশন টু ড্রামার তো মোটামুটি সবগুলো একবার করে পড়েছি, তাই তো? পোয়েট্রিও মোটামুটি আগামী এ মাসের 20 এর মধ্যে আমরা শেষ করে ফেলবো। আর এদিকে আমাদের হিস্ট্রিটা শুরু হয়ে যাবে, তাই না? তাহলে দেখা যাচ্ছে আমাদের 3টা সাবজেক্টে চলবে, আর ওদিকে রাইটিংয়ের তো আগে থেকে দেওয়া আছে, ওইগুলো আমরা আবার একটু আস্তে আস্তে রিভিশন করার চেষ্টা করবো। আর রিভিশনের সময় কিন্তু আমরা বেশি পাবো না। হুম, এই জন্য যেহেতু আমাদের পোয়েট্রি এবং ড্রামা এই দুটো আমরা আগেই আছি, আর অ্যাডভান্স রিডিং রাইটিং তো আগে থেকে বলা ছিল। ওদিকে আমাদের পলিটিক্যাল হিস্ট্রি অফ ইউকে নিয়ে এসছে, ওটা তো অনেক আগে আমরা শেষ করেছি। আর এটা 9ম চ্যাপ্টার চলতেছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমাদের 10ম চ্যাপ্টার হয়ে যাবে। তার মানে নভেম্বরের মধ্যেই আমরা সবগুলো বিষয়ের অন্তত আশা করি যে আমাদের কাজগুলো একবার করে হয়ে যাবে। আর পোয়েট্রি এবং ড্রামা তো মোটামুটি আমাদের টেক্সট কবে পড়া হয়েছে সেগুলোর সাথে মিল রেখে আমরা প্রশ্নগুলো পড়ে ফেলতেছি। এই সময় যদি কেউ পড়া জমিয়ে রাখো তাহলে কিন্তু খুব সমস্যা। হ্যাঁ, আর একটা বিষয় হলো ইলাবোরেটলি পড়তে থাকো, কারণ আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো তো পড়বাই, তার সাথে সাথে তোমাকে টেক্সট বা এই বিষয়গুলো এত বেশি জানতে হবে যাতে কোশ্চেন আনকমন আসলেও লেখা যায়। সবসময় কোশ্চেন কমন পাওয়ার আশা করে করা বিপজ্জনক হয়ে যাবে। এই জন্য আমার এত পড়ানো, অনেক বিস্তারিত আমি পড়াই। কারণ কি, যাতে তোমার এই জিনিসগুলো সেই ফাঁদে তোমরা প্রতিবারই পড়ে যাচ্ছ, যে জাস্ট পড়তেছো না, মনে করছো ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিব, সেই কোশ্চেন আনসারগুলো তোমরা পড়ে যাবা, তারপর তো ধরা যে খাবার তা খাবাই। কোশ্চেন কমন পড়লে ভালো, আর কোশ্চেন কমন পাইলেও যে তুমি পারবা তার কোনো গ্যারান্টি নাই, কারণ তোমরা অনেকে পড়তেছোই না। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি সেগুলো পড়তেছো না, মানে সিরিয়াস না আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা বলে এখন আর সময় নষ্ট করার সময় নেই আমাদের। তাহলে আমরা যেহেতু আছি হচ্ছে টিএস ইলিয়টের ইনফ্লুয়েন্স, তাই না, মডার্ন পোয়েট্রি ট্রেন্ড, আর এই বিষয়গুলো তোমাদের একটু দেখতে বলেছিলাম, যেটা এখানে দেওয়া আছে। হোয়াট আর দ্য মেইন ট্রেন্ডস অফ মডার্ন পোয়েট্রি অ্যান্ড হাউ হ্যাজ দ্য টিএস ইলিয়ট ইনফ্লুয়েন্স মডার্ন পোয়েট্রি। এই জায়গাটা আমি তোদের পড়তে বলেছিলাম, আর এই কথাগুলো অলরেডি আমাদের পড়া আছে, অনেকবার আমরা পড়েছি। এখন জাস্ট তোমাদের আমি একটু রিডিং দিতে বলেছিলাম, তাই না? এই জায়গাগুলো একটু খেয়াল করবা।
আচ্ছা, তারপরে তাহলে এখানে কিছু কিছু কবিতার নাম আছে, যেমন হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, কার লেখা বলো তো? ওয়েস্টল্যান্ড কবিতাটা কার লেখা? ওয়েস্টল্যান্ড, টিএসসি লিওটের। হ্যাঁ, এখানে বেশ কয়েকটা, বিশেষ করে দ্য লাভ অফ জে আলফ্রেড প্রুফক, এটাও টিএস ইলিয়টের লেখা, তাই না? ওয়েস্টল্যান্ড, বিশেষ করে ওয়েস্টল্যান্ডের ব্যাপারটা তো মানে মারাত্মক। হ্যাঁ, এছাড়াও আরও কিছু আছে যেগুলো দাগিয়ে রাখবা যে এই কবির এই হচ্ছে আমাদের রাইটিংগুলো। আচ্ছা, তো যাই হোক, আমি আজকে আর এর ভিতর যদি কারো সমস্যা থাকে বলো, যারা পড়েছো, আর যারা পড়েনি তাদের নিয়ে তো আমার আর কোনো কথা নেই আপাতত। যারা পড়েছো তো তাদের যদি কোথাও কোনো প্যারাগ্রাফে বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা থাকে, আমাকে একটু বলো যে স্যার এই জায়গায় বুঝি নাই। আচ্ছা, হয়তো বা সমস্যা নেই, আর না হলে একদমই পড়োনি, এটা হচ্ছে একটা বড় কথা। আচ্ছা, তো পরবর্তী অংশে আমরা চলে যাব। কোনটা যেন বলেছিলাম আমি পড়বো? দ্য মডার্ন ইংলিশ ড্রামা। নভেল, তাই তো? নভেল, ইংলিশ ড্রামা তো মোটামুটি এবার পরীক্ষায় চলে এসেছে, তাই না? দেখছিলাম ড্রামাটা না, জি নভেলটা, স্যার, ড্রামা ড্রামা স্কিপ এসেছে, করবেন তাহলে না। ড্রামা জি নিয়ে স্যার, ড্রামা চলে আসছে, হ্যাঁ আজকে নোবেল পড়ানোর কথা হ্যাঁ, তাহলে বলছিল। ড্রামা নিয়ে আমরা কথা বলবো না আজকে, আমরা জাস্ট একটু নভেলের বিষয় নিয়ে কথা বলবো। আর মডার্ন ফিচারগুলো যেহেতু আমরা অলরেডি পড়ে ফেলেছি, তো ঘুরে ফিরে সব একই, প্রত্যেকটা রাইটিংয়ের আলোচনার ফিচার সব একই ঘুরে ফিরে আসবে। হ্যাঁ, এইটা। তো পরবর্তীতে আমরা ডাব্লিউ.বি.ইয়েটসের হয়তো কিছু একটু দেখবো পোয়েট্রি হিসাবে, ন্যাশনাল পোয়েট ডাব্লিউ.বি.ইয়েটসের এই জায়গাতে আমরা একদিন পড়বো। তার আগে আমরা একটু নভেল পিডিএফ থেকে এগুলো স্ক্রল করা খুব কঠিন, সরাসরি আসতেছে না। কেউ কারো কাছে বই আছে? একটু এটা বলো দিনই, পেজ নাম্বারটা কত হতে পারে? পেজ নাম্বার দিয়ে অবশ্য কাজ হচ্ছে না। 511 স্যার। কত বলো তো? 500? 511। 511, তাই তো? 511, 511। তো ড্রামা, আচ্ছা, তাহলে কিছু মেইন নভেলিস্ট যারা আছে তাদের সম্পর্কে জানবো, এবং এর ভিতর থেকে দু একজন নভেলিস্টের রিপ্রেজেন্টেশন থাকে, তাদের নিয়ে আমরা দু একটা কোশ্চেন করবো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, দ্য মডার্ন নভেল প্রায়র টু 1939, রাইট অ্যাবাউট দ্য মেইন নভেলিস্ট অফ দ্য 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার। ওকে, তাহলে দেখো এখানে 20th সেঞ্চুরি বলতে আমরা 1901 থেকে, এটা মেনলি ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি, তাই না? ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি, দ্য 1901 থেকে 1939, এই সময়ে বেশ নভেলিস্ট ছিল। আর এই সময়ে মোটামুটি সেই সময় ট্রেন্ডটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী ঘটনা, এছাড়াও নারী অধিকার, তাদের ভোটাধিকার থেকে শুরু করে অনেক, মানে কি একটা লাগাতার একটা সমস্যামূলক সারা বিশ্বে কিন্তু এই সময় চলছিল। তো সেই সময়ে আমরা কিছু নভেলিস্ট পাচ্ছি, এমনকি দেখাচ্ছে যে ওই এই সময়ের নভেলগুলো ওই যুদ্ধ বিগ্রহের ব্যাপারগুলোও কিন্তু উঠে এসেছে। তো দেখো বলছে কি, আ ভাস্ট রিডিং পাবলিক অফ ফিকশন এনকারেজ নিউমারাস রাইটার্স, কারণ এই সময়ে মানুষের পড়ার প্রতিও আগ্রহ বেশ তৈরি হয়, বিশেষ করে নভেলটা। হ্যাঁ, কারণ নভেলে ডেসক্রিপটিভ ব্যাপার থাকে, হ্যাঁ, প্রাকৃতিক ব্যাপারগুলো থাকে, যেগুলো হয়তো ড্রামা বা হচ্ছে পোয়েট্রিতে সেই আনন্দগুলো পাওয়া যায় না, সেই প্লেজারগুলো পাওয়া যায় না, যেগুলো নভেল পড়লে পাওয়া যায়। কারণ এখানে নভেলটা যেহেতু বড় হয়, এবং এখানে রিলেশনশিপগুলোকে অনেক মানে ডিপলি এক্সপ্লেইন করা যায়, এবং মানুষের সাথে প্রকৃতি, মানুষের সাথে মানুষের সম্পর্ক, হ্যাঁ, এই বিষয়গুলো অনেকটা জানানো যায় এবং এক্সপ্লেইন করা যায় বেশি, এবং মানুষ পড়েও বেশ মজা পায় এটা, কারণ অল্পতে শেষ হয় না, অনেক বড় একটা আমাদের সিনেমা নাটক, 3-4 ঘন্টার একটা সিনেমার মতো একটা বিষয় এখানে থাকে যেহেতু। তা হচ্ছে ম্যানি অফ দেম সাকসিডেড দো নট অফ অল অফ দেম কুড ইস্টাবলিশ দেম সেলফ নভেলিস্ট, কিন্তু এরকম কিছু ফেমাস ছিল, যার ভিতরে আমরা পাচ্ছি, দেখো এখানে অনেকগুলো নাম আছে, এত নামের আমাদের দরকার হবে না, কিছু নারী এবং কিছু পুরুষ রাইটার আমরা দেখব, তবে এখানে নভেলিস্টের পরিমাণটাই বেশি পোয়েটদের থেকে। হ্যাঁ, দেখো বলছে জর্জ স্টিভেনসন, জর্জ কেসিং, জর্জ মুর, রুয়ার্ড কিপলিং, হ্যাঁ, হেনরি জেমস, এর ভিতরে কয়েকজনের সাথে আমরা বেশি পরিচিত হব, যেমন হচ্ছে জোসেফ কনরেড আছে, তারপর হচ্ছে এইচ.জি. ওয়েলস আছে, ই.এম. ফরস্টার আছে, উইলিয়াম সমারসেট মম আছে, যেটা তিনি যে ফেয়ারওয়েল টু আর্মস লিখেছেন, তাই না? উইলিয়াম সমারসেটের আমরা একটা মমের একটা পড়েছিলাম কিনা, একটা শর্ট স্টোরি পড়েছিলাম মনে হয়। লাঞ্চন। হ্যাঁ, দ্য লাঞ্চন পড়েছিলাম, তাই না?
তারপর হচ্ছে ভার্জিনিয়া ওলফ, নারী, তাই তো এর ভিতরে। তারপর জেমস জয়েস ও উইমেন রাইটার। ডিএস লরেন্স, সবথেকে পাবো হচ্ছে ডিএস লরেন্সকে সানস অ্যান্ড লাভার্স থেকে শুরু করে বেশ কিছু নভেল তিনি লিখেছেন। স্যার তারপরে বলো। হ্যাঁ, ডিএস লরেন্স আমরা পিয়ানো কবিতা পড়েছিলাম তার ফার্স্ট ইয়ারে। জি স্যার। তো বলছে এতগুলো নভেলিস্টের মধ্যে অ্যামং দেম দ্য মোস্ট ওয়াইডলি রেড নভেলিস্ট আর জোসেফ কনরেড, যেটা বললাম তাই না, জোসেফ কনরেড সবচেয়ে তাছাড়া ইএম ফরেস্টার, ভার্জিনিয়া ওলফ, জর্জ অরওয়েল, উইলিয়াম গোল্ডিং, ডিএস লরেন্স এবং জেমস জয়েস, এদের বই একটু বেশি পড়া হয়েছে ওই সময়ে। জর্জ অরওয়েলে তো পড়েছি আমরা, কি পড়েছি বলো তো ফার্স্ট ইয়ারে? স্যার এলিফ্যান্ট। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, তাই না? এলিফ্যান্ট। এবার আমরা জাস্ট এদেরকে বর্ণনা করব। জোসেফ কনরেড দাগিয়ে রাখবা কোন কোন নভেলটা তোমরা একটু খেয়াল করবা। স্যার জেমস জয়েসেরও তো পড়লাম না। হ্যাঁ, ওই যে শর্ট স্টোরি পড়ছে অ্যারাবি, আরবি। হ্যাঁ অ্যারাবি পড়েছো। তাহলে এখানে তোমরা নভেল পড়োনি, জাস্ট তোমরা তাতে কারো শর্ট স্টোরি পড়েছো, কারো পয়েম পড়েছো, কিন্তু এখন আমরা তাদেরকে নভেলিস্ট হিসাবে, মেনলি তারা নভেলিস্ট হিসাবেই পরিচিত। হ্যাঁ, তার ভিতর থেকে কেউ কেউ হয়তো শর্ট স্টোরি লিখেছে, কেউ কেউ হয়তো কিছু পোয়েট্রি লিখেছে, এরকম আর কি। তোমরা থার্ড ইয়ারে গিয়ে পাবা হচ্ছে সানস অ্যান্ড লাভার্স, এটা হচ্ছে ডিএস লরেন্সের। ওকে, তারপর হচ্ছে জোসেফ কনরেড ওয়াজ আ পলিশ বাট লেটার লার্নড ইংলিশ ইন হিজ ক্যারিয়ার অ্যাজ আ সেলার অ্যান্ড রোট নভেলস ইন ইংলিশ। পলিশ মানে কি বলো তো? পলিশ কাদের বলা হয়, কোন দেশের মানুষদেরকে? স্যার পোল্যান্ড। হ্যাঁ, পোল্যান্ডে, তাই না? বলছে হিজ ফেমাস নভেলস আর অন অ্যাট আউটকাস্ট অফ দ্য আইল্যান্ড, দ্য নিগার অফ দ্য নার্সিসাস, লর্ড জিম, হার্ট অফ ডার্কনেস। তা বলছে নস্ট্রোমো, দ্য সিক্রেট এজেন্ট, আন্ডার ওয়েস্টার্ন আইস অ্যান্ড ফিউ আদার্স। এর ভিতরে সবচেয়ে নাম করা হচ্ছে হার্ট অফ ডার্কনেস, তা বলছে দ্য নিগার অফ নার্সিসাস অ্যান্ড দ্য সিক্রেট এজেন্ট। এই তিনটার নাম অন্তত একটু খেয়াল রেখো। ইন কনরেডস নভেলস দ্য সেটিং আর ক্লোজলি রিলেটেড টু সি ভয়েস। এখানে অধিকাংশ দেখা যায় তিনি মানে ওই কলোনিয়ালিজম নিয়ে লিখছেন। হ্যাঁ, যেমন হার্ট অফ ডার্কনেসে এটা হচ্ছে কি ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজম নিয়ে লেখা। এখানে ইংলিশ মানুষদের ভ্রমণ আছে, তারা সে কোনো একটা জায়গাতে যাচ্ছে, সেখানে কীভাবে অন্য নেটিভ পিপলদের সাথে ডিল করতেছে, এই বিষয়টা নিয়ে লেখা। মেনলি এখানে হার্ট অফ ডার্কনেস বলতে আফ্রিকার একটা দেশ মানে কঙ্গোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কঙ্গো বলে একটা রাজ্য আছে, কঙ্গো বলে একটা নদীও আছে। সেখানকার যে ব্ল্যাক পিপলদেরকে কীভাবে তারা ডোমিনেট করেছে এবং তাদের দিয়ে কীভাবে তাদেরকে স্লেভ হিসাবে ব্যবহার করে কীভাবে সুবিধা আদায় করেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের যে বিশেষ করে আইভরি। হ্যাঁ, আমরা জানি হাতি কোন মহাদেশে বেশি পাওয়া যায় বলো তো? হাতি কোন মহাদেশে বেশি পাওয়া যায় বলতে পারবা? স্যার হাতি দেশও বলা হয় এটাকে। হ্যাঁ, হাতি পাওয়া যায় সবচেয়ে আফ্রিকা, তাই তো? আফ্রিকা মহাদেশে বেশি পাওয়া যায়, তবে কিছু কিছু দেশ আছে যেখানে জঙ্গল আছে, যেমন এই যে কঙ্গো একটা, হ্যাঁ, যেখানে ব্যাপক পরিমাণে হাতি পাওয়া যায়। তো এই হাতি হত্যা করে ইংলিশ পিপলটা করতো কি, ওই যে হাতির যে দাঁত, হ্যাঁ, আইভরি হয় ওটা, তাই তো? ওটা দিয়ে বিভিন্ন ধরনের উপাদান তৈরি করা যায়, সেটা তারা পাচার করতো। এখানে সেটাই দেখানো হয়েছে। হ্যাঁ, আইভরি কালেক্ট করতো। তো দ্য ইন হার্ট অফ ডার্কনেস কনরেড প্রেজেন্টস দ্য ব্রুটালিটি, হিপোক্রেসি অ্যান্ড মিননেস অফ দ্য ইম্পেরিয়ালিস্টস। হিজ ন্যারেটিভ ইজ রেট্রোস্পেক্টিভ ইন দিস নভেল। হ্যাঁ, এই নভেলে ব্যাপকভাবে এটা দেখানো হয়েছে। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি পোয়েটিক, দেয়ার ইজ আ সিম্বলিক প্যাটার্ন দ্যাট হ্যাজ বিন ইউজড ভেরি সাকসেসফুলি টু কনভে দ্য ইন্টেন্ডেড মিনিং। এই হার্ট অফ ডার্কনেস বলতে এখানে দুটা জিনিস বোঝানো হচ্ছে। একদিকে হচ্ছে কঙ্গো যে দেশটা, কারণ কি সেটা হচ্ছে ডার্কনেসের হার্ট, কারণ এখানে মানুষের এখনও শিক্ষা পায়নি, আধুনিক শিক্ষা পায়নি, ঠিক আছে? তো হোয়াইট পিপলটা মনে করে এরা এখনও অশিক্ষিত, এদেরকে মানুষ বানাতে হবে, এদেরকে শিক্ষিত করতে হবে, সেই দায়িত্বটা যেন তারা পেয়ে গেছে, কিন্তু ওরা তো মানতে চায় না, তাই না? আমরা লায়ন অ্যান্ড দ্য জুয়েল পড়েছি না? একটা সমাজের মানুষ কি সহজে আধুনিকতা মেনে নিতে চায়? তার কাস্টম কি কেউ মানে হঠাৎ করে চেঞ্জ করতে চায় বলো তো? কোনো প্রথা যেটা প্রচলিত থাকে সেটা কি চেঞ্জ করা যাবে আধুনিকতার নামে? তুমি পাইলে চেঞ্জ করে দিতে পারবা? পারবে না, তাই না? তো এরকম আর কি। তা ওই যারা নেটিভ তারাও কী করতেছে, ওই ইম্পেরিয়ালদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইম্পেরিয়ালরা কী করছে, ওদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে খুন করতেছে, হত্যা করতেছে। তাদের মাথা কী করতেছে, লাঠির উপরে টাঙিয়ে রাখতেছে মাথা, যাতে অন্যরা ভয় পায় যে দেখে। হ্যাঁ, এরকম আর কি হিংস্রতা তারা দেখিয়েছে। হিজ ন্যারেটিভ বলছে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি পলিটিক, সিম্বল রয়েছে। আ ভেরি ফিউ নন নেটিভ ক্যান অ্যাচিভ দ্য এক্সিলেন্স দ্যাট কনরাড হ্যাড অ্যান ইংলিশ নভেলিস্ট। তাতে একজন ইংলিশ নভেলিস্ট হিসাবে যে ধরনের এক্সিলেন্স তিনি অর্জন করেছেন, খুব মানে তিনি তো নন নেটিভ ইংলিশ রাইটার নন, তিনি একজন, তাই তো? সরি, নেটিভ ইংলিশ রাইটার না, তিনি একজন নন নেটিভ, তিনি একজন পলিশ, তাই না? পোল্যান্ডের একজন মানুষ। তারপরে তিনি ইংলিশ নভেলিস্ট হিসাবে কিন্তু বেশ যে দক্ষতা অর্জন করেছে সেটা অনেক, বলতেছে কি, অনেক নেটিভও পারেনি, তাই বলা হচ্ছে। বলছে ইএম ফরেস্টার অন্যদিকে অ্যানাদার ফেমাস নেম ইন ইংলিশ ফিকশন ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ রুল ইন অ্যান ইংলিশ ফ্যামিলি। তাহলে তিনি আবার
এখানে আমরা বেশ কিছু পাবো যারা কলোনিয়ালিজম বা এগুলোর সাথে রিলেটেড ছিল, যেমন ইএম ফরস্টারের কথা বলা হচ্ছে। আমরা তো পেয়েছি জর্জ অরওয়েল, তাই না? তিনিও তো এদিকেই ছিলেন নাকি? তার বাবা হচ্ছে, মা হচ্ছে জার্মানি, ইন্ডিয়ান হচ্ছে তার তাই না? এইভাবে দেখানো হচ্ছে। সরি, ইংলিশ আমি যেমন বলছি। হি হ্যাড হিজ এডুকেশন ইন ইংল্যান্ড বাট ওয়ার্ক ইন ইন্ডিয়া ফর কোয়াইট এ লং টাইম। অ্যামাং হিজ নভেলস হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট, দ্য লংগেস্ট জার্নি, আ রুম উইথ আ ভিউ, হাওয়ার্ড সেন্ট অ্যান্ড দ্য প্যাসেজ টু ইন্ডিয়া। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া, যেটা তোমরা পড়বা পরবর্তীতে। আর আরেকটা হচ্ছে হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট, তাই তো? এই নভেলগুলো বেশ বিখ্যাত। এর ভিতরে বলছে ফরস্টার্স নভেলস আর মার্কড বাই হিজ লিবারেল অ্যাটিটিউড টু হিউম্যান রিলেশনশিপ। তিনি খুবই লিবারেলটা দেখিয়েছে যে অন্তত আমাদের মানে সবসময় ডোমিনেটিং হওয়া ঠিক হবে না, তাই তো? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা অনেকটা হাজব্যান্ডটা কি ডমিনেটিং রিলেশনশিপে থাকে। তাই হি ওয়াজ ভেরি কিন অবজারভার অফ হিউম্যান রিলেশনশিপ। হিজ বেস্ট নভেল অফ প্যাসেজ টু ইন্ডিয়া পোর্ট্রেইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য রুলিং ইংলিশ অ্যান্ড দ্য নেটিভ ইন্ডিয়ান। অন্যদিকে নেটিভ এবং রুলিং পিপলদের মধ্যে দেখানো হয়েছে দ্য হেট্রেড, মিসট্রাস্ট অ্যান্ড মাস্টার সার্ভেন্ট অ্যাটিটিউড, হুইচ এমবিটার্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য রুলার্স অ্যান্ড দ্য রুলড হ্যাজ বিন প্রেজেন্টেড ইন দিস নভেল। মানে মূল কথা হলো ওই সময়ে মানে দেখা যাচ্ছে কি সেই 1600 সালের পর থেকে মেনলি ইংল্যান্ড কী করছে, বিভিন্ন দেশে তাদের ইম্পেরিয়ালিজম এর যে প্রভাব সেটা কিন্তু ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই পরবর্তীতে মানে ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তীতে দেখা যাচ্ছে প্রত্যেক জায়গাতে নেটিভ পিপলরা কী করেছে, ইংলিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এবং বিদ্রোহ করতে গিয়ে তারা বেশি ডমিনেটেড হয়েছে, আরও বেশি হত্যার শিকার হয়েছে। কিন্তু লাস্ট পর্যায়ে আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে ইংল্যান্ড অনেকটা দুর্বল হয়ে পড়ে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অধিকাংশ ইম্পেরিয়ালের অধীনে যে কান্ট্রিগুলো সেগুলো কিন্তু মোটামুটি স্বাধীনতা অর্জন করতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী। কারণ সেই সময় ইংল্যান্ডের ক্ষমতা পুরো একদম জিরো হয়ে মানে প্রায় শেষ হয়ে যায় এরকম আর কি। তা বলছে দ্য হেট্রেড, মিসট্রাস্ট অ্যান্ড মাস্টার সার্ভেন্ট অ্যাটিটিউডস হুইচ এমবেটার্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য রুলার্স অ্যান্ড দ্য রুলড। রুলার্স কারা আর রুলড কারা বলো তো? এই নভেলের কারা হবে? যেহেতু নভেলটা ইন্ডিয়া বেসড, তাহলে রুলার কারা বলো, আর হচ্ছে রুলড কারা? না না না, ওই ক্ষেত্রে না। স্যার ইন্ডিয়ান রুলার্ড, রুলড, ইন্ডিয়ানরা রুলড, জি স্যার, হ্যাঁ। জি আর স্যার, রুলার হচ্ছে কি? ইংলিশরা, হ্যাঁ, ইয়ার আনসার এই যে বিদেশি যা ব্রিটিশরা, হ্যাঁ। বলছে ফরস্টার্স অ্যাটিটিউড টু দেম ইজ অবজেক্টিভ অ্যান্ড অনেস্ট। তিনি মানে যা লিখেছেন একদম ওপেনলি লিখছেন, এটা কার দোষ বা কোনো ঢাকাঢাকি নাই। তিনি একজন ব্রিটিশ নাগরিক হিসেবেও তিনি চেষ্টা করেছেন ব্রিটিশদের অ্যাটিটিউডগুলো একদম পারফেক্টলি তুলে ধরতে। এর ভিতরে আমরা পাচ্ছি ফেমিনিস্ট ভয়েস ফার্স্ট সাউন্ডেড বাই আ ফিমেল নভেলিস্ট ইন দ্য মডার্ন ফিকশন ইজ ভার্জিনিয়া উলফ। তার মাধ্যম দিয়ে আমরা মডার্ন এজের ফার্স্ট নভেলিস্ট পাচ্ছি ফিমেল। বিং আ উইমেন শি হ্যাড দ্য ফেমিনিস্ট বলতে কি বোঝায়? বলো। হ্যাঁ, ফেমিনিস্ট বলতে কি বোঝায়? ফেমিনিস্ট মানে হচ্ছে যারা নারীবাদী, তাই তো? নারীদের অধিকার আদায়ে যারা কাজ করেছে তাদেরকে ফেমিনিস্ট বলা হয়, ঠিক আছে তো? ফেমিনাইন মানে কি বলো তো? ফেমিনিন জেন্ডার বলতে কাদেরকে বোঝানো হয়? ফেমিনিন জেন্ডার পুরুষ না নারী? স্যার নারী। হ্যাঁ, নারী। ফেমিনিস্ট মানে হচ্ছে যারা নারী অধিকারের জন্য আন্দোলন করছে, তাদেরকে বলা হয় ফেমিনিস্ট। তাহলে তিনি একজন নারী, তাই তো? রাইটার হিসাবে এই ফেমিনিজমের যে ধারণা সেটাকে তিনি তুলে ধরেছেন। তার কিছু বেস্ট নভেলস আছে, বিশেষ করে এই যেগুলো মিসেস ডলওয়ে, টু দ্য লাইট হাউস, এই প্রত্যেকটাতেই মেইন ক্যারেক্টার হচ্ছে আমাদের একজন নারী, হ্যাঁ। তাহলে বিং আ উইমেন শি হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ আন্ডারস্ট্যান্ডিং ফিমেল প্রেডিকেমেন্টস ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ আ উইমেন অ্যান্ড এক্সপ্রেসিং দেম ইন হার প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ। মিসেস ওলফ মেড ইউজ অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস অ্যাজ আর ন্যারেটিভ টেকনিক। ওই যে স্ট্রিম অফ কনসিয়াসনেস থিওরি তো আমরা জেনেছি, তাই না? অ্যারাবিতে যেমন আমরা পেয়েছিলাম। স্ট্রিম অফ কনসিয়াসনেসে কী করা হয় মেনলি, যে একজন রাইটার তিনি যা কিছু এক্সপিরিয়েন্স করেন, অবলোকন করেন, তিনি তার দৃষ্টিকোণ থেকে বর্ণনা করে যান। এটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। মানে আমি যে কনসিয়াস আছি, আমি যা কিছু অবলোকন করছি তাই ঝর্ণার মতো বা স্ট্রিমের মতো প্রবাহ মানা হবে, মানে আমি সব কিছু বর্ণনা করে যাব। যেমন আমরা অন্যান্য নভেলের দেখেছি, সেখানে ক্যারেক্টার তৈরি করা হয়েছে এবং ক্যারেক্টারটা কনভার্স করছে, কিন্তু এখানে আর ক্যারেক্টারটা কনভারসেশন করবে না, জাস্ট একজন রাইটার যা কিছু দেখবে সে তার নিজের মতো করে বর্ণনা করবে। এটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, ঠিক আছে? দ্য স্ট্রাকচার অফ আর নভেলস stand on the revelation or expansion of the mind. Her characters reveals the working of their inner world. নারীদের তাই ইনার ওয়ার্ল্ড, তারা কী চাচ্ছে এত। বলছে হার ফেমাস ওয়ার্কস, আমাদের এদিকে ফেমিনিস্ট রাইটার কে ছিলেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলো তো? বেগম রোকেয়া, সুফিয়া কামাল, হ্যাঁ, বেশ কয়েকজন ছিলেন। তা হচ্ছে হার ফেমাস ওয়ার্কস অফ ফিকশন, ঠিক এই সময়ের কিন্তু, হ্যাঁ, এই সমসাময়িক কিন্তু। হচ্ছে মিসেস ডলওয়ে, টু দ্য লাইট হাউস, দ্য ওয়েভ অ্যান্ড বিটুইন দ্য অ্যাক্টস,
এগুলো মেনলি তিনি লিখেছেন। এরপর হচ্ছে জর্জ অরওয়েল, তিনিও যা লিখেছেন অধিকাংশ ক্ষেত্রে আমরা এরকম পাবো, যেখানে মেনলি থাকবে, ইম্পেরিয়ালিজম থাকবে, কলোনিয়ালিজম থাকবে, সোশ্যালিজম, মানে সেই সময়ের সেটিংগুলোকে তিনি বর্ণনা করবেন। বলছে জর্জ অরওয়েল ইজ অ্যানাদার রিমার্কেবল নভেলিস্ট অফ দ্য মডার্ন এজ। হিজ রিয়েল নেম ওয়াজ এরিক ব্লেয়ার, এটা নামটা একটু খেয়াল করবা, হু ওয়ার্ক ইন দ্য ইস্ট ফর কোয়াইট আ লং টাইম। হিজ সেলিব্রেটেড ফিকশনস আর কিপ ইন দ্য, দেখো, এসপি ডিস্ট্রা, ফ্লাইং অ্যানিম্যাল ফার্ম অ্যান্ড 1984, এগুলো হচ্ছে তার বিখ্যাত নভেল। সবচেয়ে বিখ্যাত হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, এখানে সব ক্যারেক্টারগুলো হচ্ছে মানে অ্যানিম্যাল, এটা পড়লে খুব মজা পাবো আর কি, হ্যাঁ, পলিটিক্যাল অ্যালিগরি হিসাবে। দ্য ক্যারেক্টার্স ইন দিস নভেল আর অ্যানিম্যালস অ্যাজ ফাউন্ড ইন আ ফেবল হু বিহেভ লাইক পিপল ইন পলিটিক্স। হ্যাঁ, ইন দিস অ্যালিগরি অরওয়েল স্যাটারাইজেস দ্য ডেসপোটিজম অ্যান্ড সোশ্যালিজম অ্যান্ড ডিজেনারেশন অফ দ্য সোশ্যালিস্ট আইডিয়ালস। হিজ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি সিম্পল অ্যান্ড লুসিড বাট ইট হ্যাজ ইউনিক কাটিং এজ, মানে খুবই মানে সিম্পল হলেও বলা হচ্ছে কি, সিম্পল হলেও ভেরি পাওয়ারফুল। কাটিং এজ বলতে পাওয়ারফুল বোঝায়, যে তিনি এগুলোকে দিয়ে তার তত্ত্বটাকে খুবই পাওয়ারফুলি রিপ্রেজেন্ট করতে পেরেছেন। এরপর হচ্ছে উইলিয়াম গোল্ডিং, এর একটা নভেল তোমরা পড়বা, সেটা হচ্ছে দ্য লর্ড অফ দ্য ফ্লাইস। সেখানে বাচ্চাদের কাহিনী নিয়ে মেনলি দেখানো হয়েছে, ঠিক আছে? তো মানে পুরো একদল শিশুকে নিয়ে দেখানো হয়েছে, যে শিশুদের ভিতরেও ওই একই ধরনের আকাঙ্ক্ষা থাকে কি না বলো? ছোট বাচ্চা হলেও কি সে লিড করতে চায় না, সেখানে সে দেখাতে চায় না তার ক্ষমতা, বলো তো বাচ্চাদের ভিতর নাই? স্কুল কলেজে দেখা যায় না, মারামারি করে সে নিজের নাম কুড়াতে চায়, হ্যাঁ, অন্যকে কোপাকাত করে দিয়ে হলেও সে সেরা হতে চায়, এরকম আর কি বিষয়টা হচ্ছে। উইলিয়াম গোল্ডিং, অ্যান অ্যানালিস্ট অফ হিউম্যান নেচার, স্টাডিড ইভিল ইন হিজ নভেলস। এখানে তিনি আবার মানুষের খারাপ বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরেছেন। হিজ ওয়েল নান নোভেলস আর লর্ড অফ দ্য ফ্লাইস, এটা একটু ভালো করে মনে রাখো, দ্য ইনহেরিটার্স, পিনসার মার্টিন, ফ্রি ফল, দ্য স্পায়ার্স, দ্য পিরামিড, ডার্কনেস ভিজিবল অ্যান্ড ফায়ার ডাউন বিলো, এই নভেলগুলো তিনি লিখেছেন। হিজ novels reflect his penetrative vision and natural symbolism. তিনি সিম্বলিজম ব্যবহার করেছেন, বেশি সিম্বল ইউজ করেছেন, তিনি সরাসরি কোনো কিছু না বলে সিম্বলিকলি তিনি এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। ইন দ্য লর্ড অফ দ্য ফ্লাইস হি রেইজেস দ্য কোয়েশ্চেন হোয়েদার হিউম্যান বিংস আর বেসিকলি ইভিল, যে মানুষ আসলেই বেসিকলি ইভিল কিনা, এটা নিয়ে কথা বলেছেন। দ্য নভেল প্রেজেন্টস আ গ্রুপ অফ চিলড্রেন হু ফাইট অ্যামং দেমসেলফ ফর লাস্ট অফ পাওয়ার, প্রুভিং দ্যাট ম্যান ইজ ইনস্টিংটিভলি অ্যাট্রাক্টেড বাই ইভিল রাদার দ্যান বাই গুড। মানুষ অধিকাংশ ক্ষেত্রেই ভালো জিনিস দিয়ে তারা অ্যাট্রাক্টেড হয় না। মানুষকে যদি স্বাধীন করে দেওয়া হয়, মনে করো কোনো পুলিশ নেই, আর্মি নেই, মিডিয়ান নেই, দেশকে ভালো চলবে? বলো, চলবে দেশ? কারণ কি, কেন চলবে না? আমরা তো সবাই ভালো কিছুই চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের দেশ ভালো থাকুক, আমরা সবাই তো ভালো চাই। তুমি 100 জন মানুষের সাথে কথা বলো, দেখো 100 জনই বলবে আমরা ভালো কিছু চাই, কিন্তু 100 জনকে তুমি এক জায়গায় ছেড়ে দাও, দেখো মারামারি শুরু হয়ে যাবে, ঠিক আছে? তার সমস্যাটা কোন জায়গায়? সবাই ভালো চাচ্ছে কিন্তু তারপরেও কনফ্লিক্ট কেন? সবাই ধার্মিক, সবাই ধর্মপালক, সবাই নীতি নৈতিকতা বোঝে, তারপর কেন সমস্যা? কারণ এদের ভিতরে এখন যদি একজনকে একটা অস্ত্র ধরিয়ে দেওয়া হয়, যে তোমাকে একটা বন্দুক উপহার দেওয়া হলো, দেখা যাবে সে ভালো কাজের পরিবর্তে পরের দিন থেকে কারো পকেট মারা শুরু করবে, সেই পকেট তো না, চিন্তাই করা শুরু করে দেবে। হ্যাঁ, এটা দেখানো হয়েছে মেনলি। এবার হচ্ছে ডিএস লরেন্স, অ্যানাদার গ্রেট ট্যালেন্ট ইন মডার্ন ইংলিশ ফিকশন, ট্রিটেড সেক্স সাইকোলজি ইন হিজ নভেলস। A kind of psychological proving perfects his novel. His famous novel Sons and Lovers, The White Peacock, Lady Chatterjey's Lover, The Rainbow, এগুলো তিনি দেখেছেন যে মানুষ প্রধানত সবসময় তার অপোজিট জেন্ডার দ্বারা অ্যাট্রাক্টেড, সে রিলেশনশিপ যাই হোক না কেন, সে যে ধরনের রিলেশন, সে প্যারেন্ট, তাই তো, বাবা মেয়ে সম্পর্ক হোক, তিনি দেখছেন ভাই বোন সম্পর্ক হোক, তাই তো, দাদা নাতি সম্পর্ক হোক, ফিমেল মেল সম্পর্কের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকবে, এটা তিনি দেখিয়েছেন, যেটাকে হচ্ছে ইডিপাস কমপ্লেক্স বলে একটা থিওরি তিনি দিয়েছেন। আমরা পড়ছি না ইডিপাস রেস্ক তো পড়েছি নাকি? এখানে কি রক্তের সম্পর্কের মধ্যেও কি আমাদের কোনো ইয়া করছে যে রক্তের সম্পর্কে আমরা দূরত্ব সৃষ্টি হয়, এরকম কিছু পাইনি। সে তার মাকে চিনতো না, বিয়ে করে ফেলেছে, তার ভিতরে অন্য কোনো ফিলিং আছে যে না, মা বাবার সম্পর্কের একটা অন্য ধরনের একটা মানে কি অদৃশ্য একটা শক্তি রয়েছে, এরকম কিছু কিন্তু এখানে প্রমাণিত হয়নি যে অদৃশ্য একটা শক্তি রয়েছে। শুধু অপোজিট, তাই তো, অপোজিট সেক্স হয়েছে, অপোজিট জেন্ডার হয়েছে, রিলেশনশিপ তৈরি হয়ে গেছে, এটা দেখানো হচ্ছে। এই জন্য এখনকার যুগে কি হচ্ছে, এখনকার যুগে তো আমরা অহরহ দেখতেছি না, যে দেখা যাচ্ছে ওই তোমার বাবার বয়সের বা নানার বা দাদুর বয়সের পুরুষের সাথে মেয়েরা বিয়ে করতেছে না এখন, বলো? তারপরে হচ্ছে তোমার এখন বাবারাও, মানে বাবার কাছেও মেয়েরা নিরাপদ না, অনেক এরকম নিউজ পাওয়া যায় যেখানে মেয়েদেরকে বাবারাই উত্ত্যক্ত করতেছে, এরকম কিন্তু অনেক রিলেশনশিপ দেখা যাচ্ছে। জামাই
শাশুড়ির সাথে পালাচ্ছে, হচ্ছে না এরকম? বা হচ্ছে বৌমা শ্বশুরের সাথে পালাচ্ছে, হচ্ছে না এরকম মানে রিলেশনশিপ? বলো, প্রচুর দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে। কারণ এখন জি এক্সপোজ হয়ে স্যার। গেছে, মানুষ বেশি এক্সপোজ হয়ে গেছে, ধর্মীয় নীতি নৈতিকতা ভুলে গেছে। আগে মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখতো, মানুষ আগে নিজেকে নিয়ন্ত্রণে রাখতো, তখনই কিন্তু তিনি এই থিওরি দিয়ে গেছেন। হ্যাঁ, তখন হয়তো অনেকে তাকে খারাপ বলেছে, কিন্তু তখন যদিও মানুষ ধর্ম ভয় হোক বা সামাজিকর ভয় হোক এত এক্সপোজ হতে পারেনি, কিন্তু অ্যাট্রাকশনটা সব লেভেলে ছিল। তিনি সেই সময় সেই থিওরি দিয়েছেন। আর আধুনিক যুগে এসে তো আমরা সবাই ফ্রি হয়ে গেছি, এখানে তো সামাজিক কোনো নিয়ম কানুন নেই, বিচার বিধান কিচ্ছু নেই, আর নেই বলে যে যার মতো যে যা খুশি তাই করতেছে। তাহলে সেই আজ থেকে 100 বছর আগে তিনি এই থিওরি দিয়ে গেছেন যে আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকা উচিত, তা না হলে এই সমস্যাগুলো হবে। সেগুলো হচ্ছে এখন। তাই বলছি, অ্যাপার্ট ফ্রম সাইকোলজিক্যাল স্যার, ইডিপাস কমপ্লেক্স বলতে কি ইডিপাস রেক্স ছাড়াও বাইরের অন্যান্য বিষয়ও বোঝায়? মানে ওখান থেকেই থিওরিটা এসেছে। ইডিপাস কমপ্লেক্স তো এক জিনিস, আর ইডিপাস রেস্ক হচ্ছে নাটকের নাম। তা যেহেতু ওখানকার ওই রিলেশনশিপটার মাধ্যম দিয়েই দেখানো হয়েছে যে সে সম্পর্ক যাই হোক অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে, সেই জন্য এই থিওরিটার নাম দেওয়া হয়েছে ইডিপাস কমপ্লেক্স। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। ইডিপাস কমপ্লেক্সের থিওরি এবং তোমার ইলেকট্রা থিওরি, দুটো থিওরি রয়েছে, দেখো। স্যার সম্পর্কে জটিলতা কি? হ্যাঁ বলো। বলতেছি স্যার সম্পর্কে এরকম, এই জন্যই তো কমপ্লেক্স বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্স থিওরি এটা। হ্যাঁ বলছি, দেখো, দ্য ইডিপাস কমপ্লেক্স হচ্ছে কি ফ্রুয়েডিয়ান টার্ম দ্যাট ওয়াজ নেমড আফটার আ ম্যান দ্যাট আননোয়িংলি কিলড হিজ ফাদার অ্যান্ড স্লেভড উইথ হিজ মাদার। এটা কার কথা বলা হচ্ছে বলো তো? আননোয়িংলি কিলড হিজ ফাদার অ্যান্ড স্লেভড উইথ হিজ মাদার, কার কথা বলা হচ্ছে? ইডিপাসের কথা। ইডিপাসের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর এই থিওরিটা মেনলি ফ্রুয়েড দিয়েছিলেন, সেটাকে আমরা ওই নাটকে সানস অ্যান্ড লাভার্সে দেখছি। দেখো, ফ্রুয়েড সেইড দ্যাট আ বয় ডেভেলপস অ্যান আনকনশিয়াস ইনফ্যাচুয়েশন টুয়ার্ডস হিজ মাদার অ্যান্ড সাইমালটেনিয়াসলি ফেয়ার্স হিজ ফাদার টু বি আ রাইভাল, যেটা আমরা সানস অ্যান্ড লাভার্সের ওই নভেলটাতে পাই। সেখানে দেখা যাচ্ছে ছেলেরা সবসময় তার মাকে নিয়ে ভাবতেছে, মায়ের প্রতিরক্ষার কথা ভাবতেছে, আর বাবাকে ভাবতেছে রাইভাল, বাবাকে সবসময় তারা প্রতিরোধ করতেছে। অন্যদিকে ইলেকট্রা কমপ্লেক্স আছে। হ্যাঁ, ইলেকট্রা কমপ্লেক্স জি স্যার, বাস্তবে এরকম মেয়েরা বাবার প্রতি বেশি আদর করে আর একটু ছেলেদেরকে মায়েরা বেশি আদর করে। হ্যাঁ, দেখো, ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে কি, দেখো, দ্য ইলেকট্রা কমপ্লেক্স হুজ নেম ওয়াজ ইন্সপায়ার্ড বাই গ্রিক মিথ, যার নাম ছিল ইলেকট্রা, আ ইয়াং গার্লস অ্যাট্রাকশন টু দ্য প্যারেন্ট অফ দ্য অপোজিট সেক্স ডিউরিং দ্য ফ্যালিক স্টেজ। তাই তো, এটা দেখানো হচ্ছে কি ডটার ডেভেলপস আ সেন্স অফ কম্পিটিশন উইথ হিজ মাদার, তাহলে মায়ের সাথে কম্পিটিশন হয় বাবার সাথে রিলেশনশিপটা তৈরি করার জন্য। এই যে থিওরিগুলো, এইগুলো এইখানে এই সময়ে মেনলি দেখানো হয়েছে, ঠিক আছে? স্যার, ফ্যালিক এজ বলতে কি বোঝালো ফ্যালিক এটা? স্টেজ মানে হচ্ছে যে সময়ে মানুষের মধ্যে সেন্সুয়াল ব্যাপারগুলো জেগে ওঠে, মানে সাইকোসেক্সুয়াল চিন্তাভাবনা যে সময় থেকে ডেভেলপ করে সেটাকে বলা হয় ফ্যালিক স্টেজে, যেখানে দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি 6 to 7 এই বয়স থেকেই আস্তে আস্তে এগুলো শুরু হয়। একটা চেঞ্জ আসে না মানুষের চেহারার মধ্যে? যদি মনে করো একটা, মনে করো টুইন ব্রাদার সিস্টার, মনে করো একই বয়সের, একই সাথে জন্ম লাভ করছে একটা মেয়ে একটা ছেলে, এমন একটা বয়স আসে না যখন তাদের মধ্যে ফিজিক্যাল পরিবর্তন আসবে, ছেলেটার গোপ দাড়ি গজাবে, মেয়েটা চুল বড় রাখবে, তাই না? তারপর ফিজিক্যাল অন্যান্য বিষয়গুলো পরিবর্তন আসবে, এই জায়গাটাকে বলা হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখানে সেটাই বলা হচ্ছে, দেখো, যে ডিএস লরেন্স, অ্যানাদার গ্রেট ট্যালেন্ট ইন মডার্ন ইংলিশ ফিকশন, ট্রিটস সেক্স সাইকোলজি ইন হিজ নভেলস, আ কাইন্ড অফ সাইকোলজিক্যাল প্রুভিং পারভেটস হিজ নভেল, হিজ ফেমাস ওয়ার্ক আর সানস অ্যান্ড লাভার্স, দ্য হোয়াইট পিগ, এগুলোতে দেখিয়েছেন। অ্যাপার্ট ফ্রম সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ হিউম্যান বিহেভিয়ার, হিজ নভেলস আর রিমার্কেবল ফর হিজ ইউজ অফ সিম্বলস অ্যান্ড স্ট্রিম অফ কনসাসনেস ন্যারেটিভ টেকনিক। মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব সেই ভিক্টোরিয়ান এজ থেকে শুরু হয়েছে, ভিক্টোরিয়ান এজের শেষে থেকে শুরু হয়েছে, তারপর থেকে স্ট্রিম অফ কনসাসনেস কিন্তু আধুনিক যুগে এখনও এই স্ট্রিম অফ কনসাসনেস স্টাইলটা কিন্তু খুবই জটিল, বুঝতে পারছো? এটা থেকে মানে করা যায় না, কারণ রাইটারেরা খুব দৌড়াদৌড়ি করে, একবার চলে যাচ্ছে আজ থেকে 100 বছর আগে, হঠাৎ করে চলে যায় 10 বছর আগে, আবার হঠাৎ করে প্রেজেন্টে। এই একটা সমস্যা, মানে ধারাবাহিকতা মানে বোঝা যায় না তুমি যদি একটু ধীরে সুস্থে না পড়ো। কারণ আমি একটা জিনিস চিন্তা করতে করতে পিছনে চলে যাচ্ছি, সামনে চলে যাচ্ছি, আবার বর্তমানে আসতেছি। এই যে লিঙ্কটা করতে না পারলে নভেলের অনেক সময় বোঝা যায় না, রিলেশনশিপগুলো অনেক সময় ধরতে কঠিন হয়। যাই বলছে, দ্য মোস্ট ফেমাস নভেলিস্ট অফ 20th century জেমস জয়েস, তিনি হচ্ছেন মেনলি স্ট্রিম অফ কনসাসনেস, তাকে তিনি পারফেক্ট করেন, মানে এটাকে তিনি সবচেয়ে পারফেক্টলি ইউজ করেন। হি পারফেক্টেড দ্য স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ইন হিজ ন্যারেটিভস। ইজ ইউলিসিস কি বলতো?
এখানে ইউলিসিস কি নভেল কিন্তু, হ্যাঁ নভেল। হ্যাঁ নভেল, has been considered as the best English novel of the 20th century. This novel does not have any conventional plot structure. আমি পড়তে গিয়ে মানে খুব বিপদে পড়েছিলাম, এটা মানে এত জটিল লেগেছে এটা পড়তে গিয়ে। It records the inner working of mind covering only one specific day. একদিনেই কাহিনী, হ্যাঁ মানে একদিনে কিন্তু বিশাল মানে কয়েকশো পেজের নভেল। তাহলে বুঝতে পারছো যে একদিন যে কত কিছু ভাবতেছে, কখন কোথায় চলে যাচ্ছে। এই একটা তা বলছে ইট স্টাডিজ দ্য ফ্লো অফ থটস অফ থ্রি ক্যারেক্টার্স হু রোম অ্যারাউন্ড দ্য সিটি। জয়েস মাদার জয়েস অ্যানাদার নভেল হচ্ছে আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ইন নেচার অ্যান্ড ইট অলসো রেকর্ডস দ্য ইনার ওয়ার্কিং অফ দ্য মাইন্ড অফ দ্য প্রোটাগনিস্ট। এছাড়াও হিজ দেখো ফিনেগানস ওয়েক ইজ অলসো ফেমাস ফর দ্য ইউজ অফ স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। তাহলে আমরা দুটো নভেল পেয়েছি, ইউলিসিস এবং আর পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান, এই দুটো হচ্ছে বেশ ফেমাস। এই হলো মেন কিছু রাইটার। দাস দ্য মেজর নভেলিস্ট অফ দ্য 20th century আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম দেয়ার প্রেডিসেসর্স, তাই না? ভিক্টোরিয়ান এজ বা রোমান্টিক এজে যারা নভেল লিখেছে তাদের থেকে এদের ব্যাপারটা আলাদা, বিশেষ করে সাইকোলজিক্যাল যে মানে ওয়ার্কিং সেই জিনিসটা এবং স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক, এটা তাদেরকে আলাদা করে দিয়েছে। দ্য সাবজেক্টস অফ fiction in the modern age are related to psychological discoveries. The narrative methods also have undergone a change. In this period, the novelist used stream of consciousness technique instead of conventional method. Similarly, feminist voice and symbolism characterize the modern fiction. তো এই হচ্ছে মোটামুটি আমাদের নভেলের ব্যাপার। হ্যাঁ, তাহলে এই রাইটারগুলোকে আমরা একটু খেয়াল করবো। ফিচার নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি, নভেলের ফিচারগুলো। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি তো সবসময় ব্রিফ, তারপরে শর্ট, তারপরে ব্রড এভাবে কোশ্চেন শেয়ার করেন। হ্যাঁ চশারেজের ফার্স্টে ব্রড কোশ্চেন শেয়ার করছেন। আচ্ছা, ওটা আমি দিয়ে দিব এখনো, যেহেতু আমরা হিস্ট্রিতে যাই না, ওটা নিয়ে এখন টেনশন কেন, আমি তো আসছি ওটাতে। স্যার প্রথমে তো ব্রিফ দিবেন না, এই জন্য মানে আমি একটু কনফিউজ যে স্যার তো ব্রিফ না দিয়ে ফার্স্টে ব্রড দিয়ে দিচ্ছে। এখনো কথা বলিনি, হিস্ট্রি নিয়ে শুরু করছি, আবার আমি প্রথম থেকে শুরু করবো না হিস্ট্রি। স্যার। হ্যাঁ, হিস্ট্রিটা আমি দেই না জি এই স্যার, কারণে ওটা তো যে অনেক জানি। কিছু আছে যেগুলো আমরা টেক্সটে পড়ি নাই, কিন্তু তারপরে কোশ্চেনে আসবে, বুঝো না? জি এই জন্য স্যার। আমি ওটাকে ধরে রাখছি যে ওটা আমরা আবার রিভাইজ করব। অতএব যা পড়তে দিচ্ছি আগে তুমি যে সেগুলো পড়ে শেষ করো, হ্যাঁ, যেটা দিই না হ্যাঁ সেটা স্যার, টেনশন হ্যাঁ, করার হ্যাঁ। কোনো কারণ নেই। হ্যাঁ, সব পেয়ে যাবা। স্যার পোয়েট্রি যে চারটা দিয়েছিলেন এগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, পরেরগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন যেন, মানে তুমি তো হিস্ট্রি যখন শুরু করবেন তখন যেন হিস্ট্রিটাই পড়তে পারি। না, এই যে আমি দিয়ে দিয়েছি আজকে, এই যে দিলাম এখনই, তুমি তো আগে থেকে জয়েন করো এই জন্য 6 তারিখ পর্যন্ত ডেট ছিল, তারপর আমি এই যে আজকে আবার শেলির শর্ট এবং ব্রিফগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি বলো সবগুলো দিয়ে দেন স্যার, আমি আজকে রাতে দিয়ে দিব। না আচ্ছা স্যার, স্যার, আমি 5 মিনিট পরে জয়েন করছিলাম তো এই জন্য হ্যাঁ মনে হয় হ্যাঁ, দেখি নাই। তোমাদের টেনশন নেই, তোমরা বলেছো কেউ কেউ যে স্যার আমাদের পড়া হয়েছে যদি দিয়ে দিই। আমি তো সব ব্রিফ এবং শর্টটা অলরেডি দিয়ে দিয়েছি 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছি, যদি একবারে দিয়ে দিই তোমরা এলোমেলো করে পড়ে ফেলবা। হ্যাঁ, তোমরা হয়তো দেখ এটা সেই বাচ্চাদের মতো সেই স্যার আমি বুঝতে পারলাম না স্যার, নেটওয়ার্কের কারণে। হ্যাঁ বলো। বলছি ওটা নেটওয়ার্ক। আচ্ছা, বুঝতে পারলাম না কি যেন বলে, নেটওয়ার্কের জন্য হয়তো বুঝি নাই। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। তাহলে আমি তো বললাম যে নেক্সট ক্লাস থেকে যেহেতু আমাদের চসার এবং কোন কোন এজের কোশ্চেন দেওয়া হয়েছিল, দুটো এজের দেওয়া হয়েছিল নাকি? চসারের আচ্ছা, আর্লি এন্ড মিডল এজ পিরিয়ড আর চসার দেওয়া পোর্শন হয়েছিল, দেওয়া হ্যাঁ? আচ্ছা, স্যার, আমার ঠিক একটা আছে। question ছিল স্যার, আপনাকে মেসেঞ্জারে বলছিলাম ওই যে কোশ্চেনটা নিয়ে, ব্যাপার নিয়ে, ওই যে আপনার লর্ড বাইরনের হ্যাঁ, দেখেন, হ্যাঁ। এই যে সি পার্ট, হ্যাঁ হ্যাঁ, ওটা একটু স্যার একটু দেখেন। মানে কি সমস্যা? সমস্যা বলতে স্যার ওই যে মানে ওই কোশ্চেন, মানে প্রথম যে কোশ্চেনটা দিয়েছেন ওটা তো মনে হয় স্যার মানে 22 সালে আসছিল, দেখেন তো আপনি সেট সাজেশন আমি দেখলাম তো, এই জন্য আপনাকে আচ্ছা, আমি এসে ছবি গেছে। তুলে আচ্ছা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার চেক করব। আচ্ছা, আমি একটু দেখবো, আমার মিস হতে পারে, হতে পারে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওটা আমি করবো নি। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, তাহলে আমরা একটু মডার্ন নভেলের ফিচারগুলো একটু দেখি, কারণ আমাদের নভেল এবং পোয়েট্রি এই দুটাই এবারের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে। ঘুরে ফিরে ওই বিভিন্ন রাইটারের নাম আসবে, তারপরে হচ্ছে তাদের কিভাবে লিখেছেন না লিখেছে এই বিষয়গুলোই আসবে মেনলি। হ্যাঁ, এখানে একটা সমস্যা হবে কি, যেহেতু আমাদের গল্প রিলেটেড না, শুধু গল্পের নাম রিলেটেড, হ্যাঁ, এই জায়গাটাতে
আমি বলবো যে মডার্ন এজটাকে যতটুকু পারা যায় তোমরা এড়িয়ে যাবা, হ্যাঁ, কারণ মডার্ন এজের রাইটারের অভাব নাই, প্রচুর রাইটার। এখানে শর্ট ব্রিফ এগুলো একটু বেশি করে পড়বা, ব্রড কোশ্চেন যতটুকু পারা যায় এড়িয়ে যাবা, মনে থাকবে? আচ্ছা, তো যাই হোক আমরা তাহলে একটু ফিচারগুলো একটু দেখে নিই। এটা পড়লে মোটামুটি আমাদের এই পর্যন্ত পড়বো, বাকি আরগুলো পড়বো না। তাহলে ফিচারকে দেখো, দ্য ইংলিশ নভেল দ্যাট হ্যাড ইটস রিয়েল বিগিনিং ইন দ্য মিডল অফ দ্য 18th সেঞ্চুরি, মানে মোটামুটি আমরা জানি যে এটা ভিক্টোরিয়ান এজ থেকেই, এজ পরবর্তী শুরু হয়, অ্যাটেন্ড ইমেন্স পপুলারিটি ইন দ্য ভিক্টোরিয়ান এজ, বাট ইট ইজ ফাউন্ড টু হ্যাভ বিকাম দ্য মোস্ট ডমিনেন্ট লিটারারি ফর্ম ইন দ্য প্রেজেন্ট এজ। প্রোজ ফিকশন সিমস মোর প্যালেটেবল দ্যান পোয়েট্রি, অতএব পোয়েট্রির থেকে নভেল পড়তে বেশি ভালো লাগে, আমার কাছেও নভেল পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। সামওয়াট সফিস্টিকেটেড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট টু দ্য টেস্ট অফ দ্য সুপারফিশিয়াল এডুকেটেড মডার্ন জেনারেশন। হ্যাঁ, আধুনিক জেনারেশনের কাছে এখন তো মোটামুটি আর নভেল টভেল এগুলো মনে হয় আর খুব একটা পড়া হয় না। কেউ কি আসো নাকি যে খুব বই পড়তে ভালোবাসো, এরকম কেউ আছে ভিতরে এই গ্রুপে? জি স্যার। কেমন বই পড়তে ভালো লাগে? নভেল, ড্রামা, পোয়েট্রি, শর্ট স্টোরি, কোনগুলো শর্ট স্টোরি বেশি পড়া হয়েছে, নভেল পড়া হয়েছে, পোয়েট্রি পছন্দ না। পছন্দ না? হ্যাঁ, পোয়েট্রি মেনলি আমারও পছন্দ না, ওটা যারা পোয়েট্রি রিসাইট করতে ওরা ওদের জন্য পছন্দের। আমার নভেল পড়তে, আমার শর্ট স্টোরিও ভালো লাগে না, আমার জন্য ছোট্ট একটা জিনিস 1 ঘন্টায় পরে শেষ হবে, এ দিয়ে মজা লাগে না। একটা নোভেল পড়বো 1 সপ্তাহ ধরে চলবে, হ্যাঁ, একটা কাহিনী সিরিয়ালের মতো চলবে, আকর্ষণ কাজ করবে, এটা ভালো লাগে। তো যাই হোক, মোরওভার বাই ইটস ডিরেক্ট কমিউনিকেশন অ্যান্ড দ্য নভেল প্রুভস মোর অ্যাক্সেসিবল টু দ্য ম্যাসেজ দ্যান দ্য ড্রামা। তাহলে পোয়েট্রি হোক, ড্রামা হোক, তার থেকে নভেল এই যুগে এসে বেশি যেহেতু মানুষ পড়েছে, এই জন্য এই সময়ে নভেলিস্টও ব্যাপক পরিমাণে আমরা পেয়েছি। ইন এডিশন দিস প্রুভস মোর সুটেবল ফর দ্য সোশিওলজিক্যাল স্টাডিজ, ওই যে বললাম যে অনেক কিছু এখানে আলোচনা করা যায়, একটা সমাজের অনেক কিছুকে বর্ণনা করা যায়, হুইচ আর অফ মাস ইন্টারেস্ট ইন দ্য মডার্ন এজ। ন্যাচারালি দ্য ডোমিনেন্স অফ দ্য নভেল ইজ ক্লিয়ারলি এস্টাবলিশ ইন মডার্ন ইংলিশ লিটারেচার। The novel tells a story, its storytelling aspects constitute much of its appeal and popularity. মানে টেকনিকটাই হচ্ছে মেইনলি গুরুত্বপূর্ণ, কিসের মাধ্যমে বলা হচ্ছে। দ্য ইংলিশ ফিকশনাল ক্লাসিক্স of 18th century and the 19th century, the novels of Richardson, Fielding, Dickinson, Thackeray, এরা কারা ছিল? সব ভিক্টোরিয়ান এজে, তাই না? Are all rich in the story element. They are found to set the tradition of novel writing in the English. তারা মেনলি এর একটা ট্রেডিশন শুরু করে দিয়ে গেছে, দ্যাট ইজ সলিডলি অ্যাঙ্কর্ড ইন দ্য সোশ্যাল ওয়ার্ল্ড অফ ইন্ট্রিগ অ্যান্ড অ্যাম্বিশন। তারা মেনলি লিখেছে লাভ নিয়ে, ম্যারেজ নিয়ে, তারপর সামাজিক যে সকল ষড়যন্ত্র, হ্যাঁ, এগুলো নিয়ে লিখছে মেনলি ভিক্টোরিয়ান এজে, হ্যাপিনেস, মিজারি। কিন্তু আধুনিক এজে এসে আমরা যা দেখতেছি, মডার্ন এজে এসে সেগুলো তার থেকে আরও বেশি পেরিয়ে গেছে। The old tradition of effective storytelling is found carried on in modern literature by several novelists, some of whom may be classed well with the Victorian novelists. তাহলে তাদেরকে ভিক্টোরিয়ান নভেলিস্টই বলা ভালো, কারণ তারা ভিক্টোরিয়ান স্টাইলে মেনলি লিখেছে। তাদের মধ্যে হচ্ছে কি, দেখো, জর্জ গিসিং, জর্জ মুর অ্যান্ড রুয়ার্ড কিপলিং, এরকম আর কি। দেখো, আমরা কিন্তু মডার্ন নভেলের ভিতরে এদের নাম পাই নাই, পাইছি? বেস্ট নভেলিস্ট হিসেবে যা আমরা পড়ে আসলাম, গিসিংয়ের কথা পাইছি, মুরের কথা পেয়েছি, রুয়ার্ড কিপলিংয়ের কথা পেয়েছি? করি নাই, কারণ কি, তারা মডার্ন নভেলের যে ফিচার সেগুলোর মধ্যে আসেইনি, তারা মেনলি ভিক্টোরিয়ান এজের ভিতরেই ছিল। But there are some traditionalists to be named first. They include Stevenson, noted for his romantic and adventurous novels of action. His leading fiction at works include Treasure Island, Kidnap, The Strange Case of Dr. Jekyll, Mr. Hyde, and Unfinished Wares of Hermiston. এরা হচ্ছে কি অনেকটা ওই টাইপের অ্যাডভেঞ্চার এবং রোমান্টিক রিলেটেড, যেখানে যুদ্ধ থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, হ্যাঁ, খুন থাকবে, মারামারি থাকবে, এই জাতীয় কিছু। তারপর হচ্ছে জর্জ গিসিং লিখেছে, another name to be noted, his successful novels দ্য নাইদার ওয়ার্ল্ড or the old women and year of jubilee. জর্জ মুর অন্যদিকে an Irish novelist may be mentioned here. His noted novels are A Summer's Wife, Easter Waters, The Brook Kenneth, and The Heloise and Abelard, and a dozen others. দেখো, dozen others, মানে প্রচুর নভেল লিখেছে তৎকালীন সময়ে মানুষ। These novels reveal his trend to follow the French impressionist and the more আর্টিস্টিক এক্সপ্রেশন অফ সোশ্যাল থিমস, মানে তারা এই নভেলের মাধ্যমে মেনলি, আর এখানে বললামই তো যে ফ্রেঞ্চ বিপ্লবের পরেই মেনলি এই নভেলিস্টদের মানে যাত্রা বেশি হয়েছে রোমান্টিক পিরিয়ডে, তার জন্য আমরা নভেলিস্ট পেয়েছি, ভিক্টোরিয়ান এজে পেয়েছি, মডার্ন এজে তো মোটামুটি হাত খুলে লেখা শুরু করছে সবাই। হ্যাঁ, জর্জ মুর টু বি ট্রিটেড অ্যাজ আ ভিক্টোরিয়ান। এবার হচ্ছে অ্যানাদার কন্টেম্পোরারি ভিক্টোরিয়ান এজের সাথে রিলেটেড, রুয়ার্ড কিপলিং ইজ মেইনলি নোটেড অ্যাজ ইম্পেরিয়ালিস্ট পোয়েট. Yet he remains too the author of several popular novels such as Kim, The Park of Pook's Hill. His earlier works include The Light That Failed
অ্যান্ড ক্যাপ্টেন কারেজাস হিজ টু দেখো জাঙ্গল বুকস, এটা সবচেয়ে ফেমাস আর কি, এটা তিনি সিনেমা হয়েছে, আর ভেরি পপুলার স্টিল অ্যামং দ্য ইয়াং রিডার্স। কিপলিং ইন্ট্রোডিউসেস ইজ ইয়ং রিডার্স টু মোগলি, এই যে মোগলি পড়ছিলে না তোমরা অনেকেই, মোগলি সিনেমাগুলো হতো না, জি স্যার। মোগলি, ওইটা ওই জি স্যার, জাঙ্গল বুক থেকে, ছোটবেলায়। who being lost in the forest in infancy is brought up by a mother wolf and came to learn the justice of jungle that puts human justice to shame. Kipling is found to have nothing common with his contemporaries like Moore and Stevenson, except that his books contain the vigorous tales of incidents and reveals his skill in the narrative technique. আর আমরা পেয়েছিলাম কি রুয়ার্ড কিপলিং কি যখন রবীন্দ্রনাথ ট্যাগর করেছিল ওই যে ব্রিটিশ আন্দোলনের ব্রিটিশ কি জানো এই যে সেটা কি যারবার একটা ব্রিটিশ খুন হয়েছে? বিরোধী আন্দোলন। হ্যাঁ হ্যাঁ, তখন কি করা হয়েছিল, সে কিন্তু বিরুদ্ধে গেছিল, তাই না? In this connection, the name of Mark Rutherford, much older than Stevenson, Gissing and Moore may be mentioned. Like Stevenson, he too did not belong to the 20th century as is important novelist, the author ইত্যাদি ইত্যাদি। এগুলো এত দরকার নেই খুব একটা। But the greatest figure among the Victorian modern novelist is Henry James. Born in the New York in 1843, দেখো নিউ ইয়র্ক মানে আমেরিকান। He was the oldest of them all and except for Moore outlived them. He remains a very prolific novelist, prolific মানে যে সবচেয়ে বেশি লিখে, হ্যাঁ, এবং নাম করা। But his preeminence lies in the modernity of his craft in which he far surpasses his contemporaries, Stevenson, Gissing and Moore. Claiming him as a modern novelist, a critic has complimented him as the greatest of our contemporaries. মানে তিনি গ্রেটেস্ট হিসাবে, মানে কন্টেম্পোরারি বলতে ওই ভিক্টোরিয়ান এজ এর শেষের দিকে মডার্ন এজের প্রথম দিকের কিছু অংশ নিয়ে যেটা হয়েছে আর কি, ট্রানজিশনাল মুহূর্ত। ইনফ্যাক্ট হি হ্যাজ মেড হোয়াট সিমস টু বি স্পেসিফিকলি মডার্ন নভেল রিটেন অন দ্য লাইন অফ গ্রেট ফ্রেঞ্চ মাস্টার ফ্লাওয়ার্ড। তো এইগুলো আমরা আর যাচ্ছি না এত বেশি, জাস্ট আমরা একটু নামগুলো দেখলাম। এরপরে যারা মেনলি মডার্ন নভেলিস্ট নামে পরিচিত তাদের কাছে থেকে আমরা অলরেডি জেনে এসেছি কিছু, তাই তো, সেগুলোকে আমরা আবার একটু রিপিট পাবো এখানে। তাই বলছে দেখো এই যে লেটার মডার্ন নভেলিস্ট মে বি ট্রিটেড, এই জায়গায়, হ্যাঁ, কারণ কি যারা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক বেশিরভাগ ব্যবহার করেছে। বলছে দেখো হেনরি জেমস অ্যান আমেরিকান নো ডাউট হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্য মডার্ন ট্রেন্ড টু সাইকোলজিক্যাল সার্টেলটি in English fiction. He has in particular brought a new precision and complexity into the description of the states of mind and remains the pioneer of the modern psychological rather the stream of consciousness novel. তাহলে তিনি হয়তো স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকটা ফলো করেননি, কিন্তু তিনি পায়োনিয়ার অফ দ্য মডার্ন সাইকোলজিক্যাল বলে যে কথাটা, মানে ওই স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের মতোই, যেটাকে তিনি মেনলি শুরু করেন আর কি, সেখান থেকে এসেছে। লেটার মডার্ন নভেলিস্ট মে বি ট্রিটেড, যাদেরকে আমরা স্ট্রিম অফ কনসাসনেস নভেলিস্ট হিসাবে পাচ্ছি। তার মধ্যে প্রথমে আছে জোসেফ কনরেড, তাই না? জোসেফ কনরেডের নামগুলো আমরা পেলাম এখানে, আর আমি এগুলো পড়তেছি না কারণ এটা আমরা পেয়েছি। তারপর হচ্ছে এখানে ফর্ডকে আমরা পাচ্ছি, বলছে দেখো কোলাবোরেটর অফ কনরেড ইন হিজ টু ওয়ার্কস দ্য ইনহেরিটার্স অ্যান্ড দ্য রোমান্স, ম্যাডক্স ফর্ড রিমেন মডার্ন ইন হিজ ভেঞ্চার টু ফ্রি ফিকশন ফ্রম দ্য কনভেনশনাল ন্যারেটিভ টেকনিক and to adapt the technique of oblique reportage, যেটা হচ্ছে stream of consciousness, already introduced by Conrad. Ford's well-known novels include The Good Soldier and Parade's End. These are actually Ford's tetralogy, beginning with Same Do Not and ending the last, দেখো লাস্ট পোস্ট। এ টেট্রালজি মানে কি বলো তো? ট্রিলজি পড়েছি আমরা, টেট্রালজি কি? ট্রিলজি নামটা শুনেছি আমরা, ট্রিলজি স্যার 4। জি স্যার, ট্রিলজি শুনেছি ট্রিলজি কার সাথে রিলেটেড? স্যার। ওডিপাস রেক্স তো একটা ট্রিলজি না? হ্যাঁ, ইডিপাস রেস ট্রিলজির ফার্স্ট পার্ট, তাই তো, ট্রিলজির ফার্স্ট পার্ট। তাই এরকমভাবে মোট 3টা ড্রামা পরপর একই কাহিনীর, 3টা আলাদা আলাদা, ট্রিলজি। আর এটা টেট্রালজি মানে 4টা, ঠিক আছে, 4টা নভেল পরপর তিনি একই ধারাবাহিকতা লিখেছেন। এটা একই বিষয়ের উপরে প্লট, একই প্লটে 4টা আলাদা আলাদা নভেল। ওকে, তা বলছে এইচজি ওয়েলস এর নাম তো আমরা শুনে আসলাম। এইচজি ওয়েলসটা আমরা, তিনি মেইনলি অনেকটা ওই মডার্ন সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি এইগুলো নিয়ে মেইনলি তিনি লিখেছেন। হ্যাঁ, দেখো লিটারি কন্টেম্পোরারি অফ কনরাড এইচজি ওয়েলস হাউএভার ইজ আ নভেলিস্ট অফ ডিফারেন্ট টেস্ট as well as talent. Though primarily a traditional storyteller, he remains prominent in the history of English fiction as the innovator of what is called science fiction. এই যে বললাম না, সায়েন্স ফিকশন মেইনলি এইচজি ওয়েলস থেকে শুরু হয়েছে। বিগিনিংস উইথ দ্য টাইম মেশিন, এই নামটা একটু বেশি করে খেয়াল করবা, হ্যাঁ,
Published in 1895, this popular series of fiction includes The Island of Dr. Moreau, The Invisible Man, The War of the World, When the Sleeper Wakes, and a later work, The Shapes of Things to Come, published in 1933. Well's fictional range extends to the social problem of English life with his prophetic, though somewhat gloomy vision of the future. মানে মডার্নাইজ মানে তো গ্লুমি, হ্যাঁ, সব কিছুতে এক ধরনের ডিলেমা, এক ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিপ্রেশন, এইগুলোর পাচ্ছি। In books such as The First Man in the Moon, Mankind in the Making, and A Modern Utopia, এই জাতীয়। তোমরা একটু মেশিন, টাইম মেশিন, এই নভেলটা একটু ভালো করে খেয়াল করবা, ইনভিজিবল ম্যান, এগুলো একটু খেয়াল করবা। তার বলছে দেখো ইজ রিফর্মেটিভ। স্যার, হ্যাঁ বলো। ইউটোপিয়া মানে অনেক জায়গায় শুনছি, কিন্তু স্যার এটা মনে এটা তো থাকে না। আমরা সেই ইয়াতে পেয়েছি, হায় হায়, ইউটোপিয়া কোথায় পেয়েছি বলো তো, আমরা কখন পেয়েছি এই নভেলটা? এই নভেল বলছি, এটা একটা রাইটিং, তাই তো? থমাস মুরের ইউটোপিয়া, জি কোন স্যার। এজের মনে আছে? জি স্যার। আর্লি মিডিল এবং মিডল ইংলিশ পিরিয়ডে, ওইখানে আর্লি পিরিয়ড অ্যান্ড Early middle আর্লি অ্যান্ড মিডল English ইংলিশ পিরিয়ডে, ওখানে তিনি লিখেছিলেন ইউটোপিয়া, তাই তো? ইউটোপিয়ান তিনি চেয়েছিলেন কি, এমন একটা সমাজ হবে, আদর্শ একটা সমাজ হবে যেখানে কেউ কোনো কনফ্লিক্ট থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, সবাই নীতি নৈতিকতা মেনে চলবে, হ্যাঁ, সুন্দর একটা সমাজ হবে, এই জন্য এটা ইউটোপিয়া বলা হয়। কিন্তু আসলে মানুষ কি কখনো শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে পারবে? এটা কি কখনো সম্ভব? বলো। আচ্ছা, তুমি mute রাখো, mute। জি না স্যার, মানুষের পক্ষে কখনোই সম্ভব না, কারণ স্যার মানুষ বুঝতে পেরেছি, হ্যাঁ, conflict মনে পছন্দ পড়েছে। করে। নাবিয়া mute রাখতে হবে। মানুষ প্রধানত পছন্দ করে দ্বন্দ্ব সংঘাত, এটা মানুষের রক্তের সাথে মিশে আছে, হ্যাঁ। তাই বলছে দেখো, তিনি লিখেছেন মডার্ন ইউটোপিয়া। হিজ রিফর্মেটিভ প্ল্যান ইজ ফাউন্ড ইন সাম লেটার নভেলস, দ্য ওয়ার্ল্ড অফ উইলিয়াম। এত নভেল টভেল, এত নাম মনে রাখা সম্ভব না, তাই তো? কিছু কিছু যেগুলো বললাম, দুই তিনটা করে মনে রাখলে চলবে, যদি আমরা নভেলটাকে, আমি যখন দিয়ে দিব আর কি, আমি তো লিখে দিব, ওখানেই তোমরা পেয়ে যাবা কোনগুলো মনে রাখার দরকার, কোনটা দরকার নাই। ওকে, আমি জাস্ট একটু পরিচয় করে দিচ্ছি যে আমরা ধারাবাহিকভাবে পড়তেছি, একটু ট্রেন্ডটা যেন আমরা বুঝতে পারি, হ্যাঁ, এই জন্য। ওকে, তারপর আমরা চলে আসছি, দেখো, গলসওয়ার্দি, দ্য প্রিডমিনেন্স অফ সোশ্যাল রিয়েলিটি ইন দ্য ফিকশনাল ওয়ার্ল্ড ইজ মার্ক টু ইন দ্য নভেলস অফ জন গলসওয়ার্দি, আ পার্সোনাল ফ্রেন্ড অফ কনরাড। তারটা হচ্ছে কি, সোশ্যাল রিয়েলিটি সম্পর্কে তিনি লিখেছেন। এ লিখেছেন সায়েন্স ফিকশন নিয়ে, হ্যাঁ, এক একজন এক একটা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু লিখেছেন। দো নোটেড মেনলি অ্যাজ এ ড্রামাটিস্ট, হি হ্যাজ আ নাম্বার অফ সিরিয়াস অ্যান্ড ওয়েল কনসিপ্ট প্লেস। হিজ দেখো, ফরেস্ট ট্রিলজি কম্প্রাইজিং টাই ম্যান অফ প্রপার্টি ইন চ্যান্সারি অ্যান্ড টু লেট, এগুলো নোভেল, is some sort of social documentary. The man of property, the first work is considered. এই যে হিস্ট্রির এইগুলো পড়ে আমি মনে করি না যে আমাদের আসলে কোনো উপকার হবে, বুঝতে পারছো? এটা অযথায় বলা আছে। বরং আমরা যদি আমাদের এই যে 4টা বছরকে এইজ ভিত্তিক এবং সেই এইজের কিছু কিছু বিখ্যাত রাইটিং দিয়ে আমরা শুরু করতে পারতাম, তাহলে মনে হয় আমাদের সব কিছু আমরা এইজ ভিত্তিক ধারাবাহিকভাবে 4টা বছর শেষ করে আমরা একটা এইজকে ক্লিয়ারলি বুঝতে পারতাম। এইভাবে কি সম্ভব বলো? শুধু নাম দিয়ে কি একটা এইজকে বোঝা যায়? আগে তো পড়তে হবে ওই রাইটিংটা, নাকি? রাইটিং না করে কি পড়া সম্ভব, বোঝা সম্ভব যে কি বলতে চেয়েছে? শুধু আমরা পড়ে যাচ্ছি, তিনি এই কথা বলেছেন, তিনি ওই কথা বলেছেন। আরে আবার না পড়লে আমি কেমন করে বুঝবো যে তিনি কি কথা বলেছেন? এত বই, এত কিছু, হ্যাঁ। তো যাই হোক, আমাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করতেছে। বাংলা লিটারেচার কি এভাবেই লেখা? বলো। হ্যাঁ, যারা বাংলা লিটারেচার নিয়ে পড়তেছে তারাও কি এভাবে পড়তেছে, এভাবেই আছে এটা তো? হ্যাঁ, ওদেরও এরকম হিস্ট্রি আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, কে কোন সময় লিখেছে, ঠিক আছে? ওদেরও পোয়েট্রি আছে, ওদেরও ড্রামা আছে, ওদেরও নভেলিস্ট উপন্যাস আছে। এই যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা, ওদের পোয়েট্রি পার্ট 1, পোয়েট্রি পার্ট 2, ঠিক আছে? তারপর হচ্ছে ইতিহাস, এগুলো আছে। পরীক্ষা দিচ্ছে, ওদের পরীক্ষার ডিউটি দিচ্ছি, আমাদের কলেজে হচ্ছে এই। ওকে, তার গলসওয়ার্দিস ফিকশনাল ওয়ার্ল্ড শোজ অ্যানালিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সিম্প্যাথেটিক্যাল দ্য ডিকেন্ড ইংলিশ প্রপার্টি। এত আমাদের দরকার নেই, জাস্ট আমরা মনে রাখতেছি কি এটা, কারণ এখানে আমরা একটা একটা করে ফিচার নিয়ে আসবো, আর ওইগুলো নিয়ে যে যে রাইটার ছিল তার দুই একটা রাইটিং দিয়ে আমরা মিলে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? সোশ্যাল রিয়েলিটি। তারপর হচ্ছে দেখো, আর্নল্ড বেনেট, আমার মনে হয় না এইগুলো খুব একটা দরকার আছে, এগুলো আমার দরকার নেই, কারণ আমরা উইলিয়াম সমারসেট মমে চলে যাই, হ্যাঁ, মানে যেগুলো নাম করা আমরা পেলাম, ওই 4-5 জনের নামই যথেষ্ট, অত দরকার নেই। অ্যানাদার হাইলি সাকসেসফুল মডার্ন নভেলিস্ট ইজ উইলিয়াম সমারসেট মম। হি ওয়াজ এ ফিজিশিয়ান, আমরা জেনেছিলাম না এইচএসসিতে যখন আমরা রিয়ারেন্স পড়েছিলাম, তিনি ডক্টর ছিলেন, সেখান থেকে তিনি লিটারি ম্যান হয়ে, ডাক্তারি তার পছন্দ হয়নি। দেয়ার আর দ্য টাচেস অফ হিস প্রফেশন অন হিজ রাইটিং। হিজ নভেল বেয়ার আউট আ ক্লিনিক্যাল ডিট্যাচমেন্ট ইন হিজ স্টাডি অফ হিউম্যান ক্যারেক্টার
অ্যান্ড দ্য সার্জিক্যাল প্রিসিজন ইন ইজ আইরনিক জাজমেন্ট অন আ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড রিলেশনশিপ। আমরা কি পড়েছি জানো তার সমারসেট মমের লাঞ্ছন। লাঞ্ছন। তাহলে ওখানে তিনি কিভাবে একজন মানুষের বৈশিষ্ট্যকে তুলে ধরতে লাঞ্ছন। দেখানো হয়েছে। হিজ ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড লিজা অফ ল্যাম্বেথ হিজ ফার্স্ট নভেল এবং অফ হিউম্যান বন্ডেজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স। আমার সবচেয়ে ভালো লেগেছে অফ হিউম্যান বন্ডেজ এই নভেলটা, ঠিক আছে। তারপর হিজ নভেলস হ্যাজ অরিজিনালিটি ইন থিম, ইন পার্টিকুলার কেকস অ্যান্ড এল ইজ অ্যান আউটস্ট্যান্ডিং স্যাটিরিক্যাল কমেডি ডেমনস্ট্রেটিং মমস পাওয়ার অফ ক্যারেক্টার পেইন্টিং। একটু মিউট রাখো। আচ্ছা, তা বলছে কি ফরেস্টার, তাহলে যে ফরেস্টার কি বলতেছে, দ্য রেপুটেশন অফ ইএম ফরেস্টার্স অ্যানাদার বিগ নেম ইন, এটা তো আমরা পড়লাম, এগুলো এত দরকার নাই, ওই একই জিনিস এসেছে। দেখো ফরেস্টার্স থিম হচ্ছে কি, দেখো সিগনিফিকেন্টলি সিঙ্গুলার, তার থিমটা কি হিউম্যান রিলেশনশিপ, তিনি যেটা দেখিয়েছেন, তাই না, মানুষের মধ্যে মানুষের সম্পর্ক কি, বিশেষ করে কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিস্টিক আইডিয়াল যে রিলেশনশিপগুলো সেগুলো তিনি দেখিয়েছেন। তারপর হচ্ছে স্বামী স্ত্রী, কিছু কিছু নভেলে আছে ওগুলো তিনি দেখিয়েছেন মেনলি। সাম আদার নভেলিস্ট, এরকম আরও কিছু নভেলিস্ট আছে, এর ভিতরে আমরা এগুলো দেখব না। আমরা নারী উইমেন বা ফিমেল নভেলিস্টের মধ্যে আমরা তো ভার্জিনা উলফের নামটা পেয়েছি, তার রাইটিংগুলো আমরা দেখেছি। এই তো মোটামুটি আমাদের, দেখো নভেল সম্পর্কে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে, কেমন হতে পারে, তা কিন্তু আমরা বুঝে গেলাম, ঠিক আছে। যে হয় আমাদের রাইটার রিলেটেড আসবে, আর নয় তার ফিচার এবং রাইটার রিলেটেড একটা প্রশ্ন এখানে আসতে পারে। আচ্ছা, তোমাদের সেট সাজেশনে গেলে প্রশ্নের যে সাজেশনগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা অন্তত একটু আইডিয়া নিতে পারবা, বিশেষ করে বিভিন্ন সালের কোশ্চেনগুলো এসেছে সেগুলো দেখলেই। হ্যাঁ বলো। স্যার বলছি উইলিয়াম জেলানের বইয়ে ট্র্যাশারেটের পরে যে আমরা রিফরমেশন এজ বলে যে তাকে চিনি, ওটা কি রিভাইভাল এজ নামে পরিচিত আর মানে দেওয়া আছে? এটা বিভিন্ন রাইটার বিভিন্ন নাম দিয়েছে। হিস্ট্রি তো একজন লেখেনি, এটা কি কোনো নির্দিষ্ট ব্যক্তির রাইটিং হিস্ট্রি, নাকি না বিভিন্ন স্যার। বিভিন্ন হিস্ট্রিয়ানের রাইটার? এখন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কি এক একজন এক এক রকম লিখছে না, কেউ পক্ষে কেউ বিপক্ষে লিখছে না, বলো। জি স্যার। এখন যে লিখেছে সেটা তার দৃষ্টিকোণ থেকে লিখছে, সে হয়তো এই নামটা দিয়ে তিনি পছন্দ করেননি, তিনি ওই নামটা দিয়ে দিতে পছন্দ করেছেন, এই কিন্তু ঘটনা ঘুরে ফিরে সব একই, ঠিক আছে। তুমি আমাদের ইতিহাস পড়ো, তুমি জি স্যার। ভারতের রাইটারের বই পড়ো, তুমি পাকিস্তানের রাইটারের বই পড়ো, তুমি বাংলাদেশের রাইটারের বই পড়ো, দেখো তুমি মিলাতে পারবে না, ঠিক আছে। আমি তো পড়েছি যে বাংলাদেশের ইতিহাস নিয়ে ভারতীয় রাইটাররা কি বলে, তারপর হচ্ছে পাকিস্তানের আমি ওই সময় যে ওই যে মানে নিয়াজির, তারপর হচ্ছে আরও প্রায় আমি 3-4টা রাইটারের ইতিহাস যারা তারা যখন ওই যুদ্ধে রিলেটেড ছিল, হ্যাঁ ওগুলো বই পড়েছি। তারপরে বাংলাদেশের রাইটার তো আছেই, তুমি মিলাতে পারো না, এক একজন এক এক রকম বলেছে। তো এরকমভাবে আমরা বেশি বই পড়ে মাথা গরম করবো না, ঠিক আছে, করলে তোমার এলোমেলো বেশি হয়ে যাবে, সাল নিয়ে এলোমেলো হবে। এই জন্য বলছি সালের বিষয়টা তোমরা মেজর যে সালগুলো তোমরা এনএবিসি অফ ইংলিশ লিটারেচার এইখানে সালগুলো খেয়াল করবা, ঠিক আছে। তাছাড়া বাকি অন্যান্য বইয়ে কী দেওয়া আছে না দেওয়া আছে আমার ওগুলো দেখারই দরকার নাই, বুঝতে পারছো? ঠিক আছে স্যার। কারণ হিস্ট্রি পড়তে গেলে বিভিন্ন রাইটারের বিভিন্ন ধরনের অনেক বই আছে এর। আমার কাছে তো মোটামুটি প্রায় 10 থেকে 12টা বই আছে হিস্ট্রির, হ্যাঁ, একদম চটি বই থেকে শুরু করে মোটা অনেক বই আছে, তখন নিয়েছিলাম। তো ওই বিভিন্ন বই পড়লে দেখবা যে মিলাতে পারবে না অনেক কিছুই। আচ্ছা, মোটামুটি স্যার পাকিস্তানিদের দৃষ্টিকোণ কিরকম বাংলাদেশের যুদ্ধ নিয়ে? তারা বাংলাদেশকে ইয়ে ভাবতেছে, বাংলাদেশে বিশেষ করে যারা হচ্ছে যে ফ্রেন্ডস নট মাস্টার্স বলেছে ওই সময় আয়ুব খান, ঠিক আছে, ফ্রেন্ডস নট মাস্টার্স, আমরা মাস্টার হিসেবে আচরণ করিনি, আমরা ফ্রেন্ড হিসেবে আচরণ করেছিলাম। বঙ্গবন্ধুকে উনি শত্রু হিসেবে দেখে ইয়া করেছেন, ঠিক আছে, যে এই লোকটা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, এরকম বলেছে, ঠিক আছে। তাহলে যে নিয়াজির যে বইটা মানে আছে আমরা যেটা ভাবি সেটার বিপরীত ওরা ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম তো আমি একরকম করে ভাবছি, ওরা একরকম করে ভাবতেছে। ওই জন্য বললাম যে তুমি যখন দৃষ্টিকোণ ভাববা তখন দেখবো অটোমেটিক। আবার ভারত যখন ভাবতেছে তখন ভারত কিন্তু আর বাংলাদেশ স্বাধীন দেশ এটা হিসাবে ভাবেনি, তখন তারা ভারত পাকিস্তান যুদ্ধের ভিতরে বাংলাদেশ একটা অংশ হিসাবে চলে গেছে, হ্যাঁ, এইরকমভাবে এসে গেছে। আচ্ছা, তো যাই হোক ওগুলো নিয়ে কথা বলার দরকার নেই, কারণ বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে অনেক ঝামেলা। ওকে, তাহলে এই যে মোটামুটি আমরা যা পড়লাম, এবার হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস নভেল, এটা কী জিনিস আমরা একটু দেখি, কারণ অলরেডি আমরা কারা কারা কী লিখেছে। স্ট্রিম অফ কনসাসনেস যেহেতু একটা শর্ট নোট হিসাবে আসার সম্ভাবনা থাকে, এর আগেও এসেছে, যেহেতু আমরা রাইটারের নামগুলো পড়ে ফেলেছি, দেখো ওই জেমস জয়েস, ওই একই কথা আসবে ঘুরে ফিরে, হ্যাঁ, মানে একটা মেজর বিষয় পড়ে ফেললে দেখবা ঘুরে ফিরে ওইগুলোকে আমরা মানে ভেঙে চুরে খাচ্ছি, ব্যাপারটা ঠিক এরকম। তো এই জায়গাটা আমরা একটু দেখি, হ্যাঁ, স্ট্রিম অফ কনসাসনেস
এইটাকে কি বলছে? হচ্ছে রাইট অ্যান এসে অন দ্য নভেলস অফ দ্য স্ট্রিম অফ কনসাসনেস। এটা কি দেখো, দ্য স্ট্রিম অফ কনসাসনেস নভেল ইজ অ্যান ইমপ্রুভড অ্যান্ড মোর ডেলিকেট ফর্ম অফ সাইকোলজিক্যাল নভেল উইথ রিসার্চসন, জর্জ এলিয়ট, মিসেস গাস্কেল অ্যান্ড ম্যানি আদার্স ট্রিটেড লং বিফোর। তারা আগে লিখেছে এইগুলো, পরবর্তী মডার্ন রাইটারে এসে এগুলো পেয়েছে। দেখো, দ্য টার্ম স্ট্রিম অফ কনসাসনেস ওয়াজ পারহ্যাপস ইউজ ফার্স্ট বাই মে, দেখো, সিনক্লেয়ার ইন কানেকশন উইথ ডরোথি রিচার্ডসন নভেলস। এটা কে বলেছিল একটু খেয়াল করতে হলে, মে সিনক্লেয়ার। হোয়াট ক্যারেক্টারাইজেস দিস নভেল, দিস ক্লাস অফ নভেল ইজ দ্য ট্রিটমেন্ট অফ আ ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টারকে তুমি কীভাবে তুলে ধরবা, আ ম্যান আর উইমেন, নট ইন হিজ হার এক্সটার্নাল লাইফ ডুইং, তার এক্সটার্নাল লাইফ নিয়ে নেয়, বরং বাট ইন হিজ অর হার ইনার ওয়ার্ল্ড অফ সাইকোলজি, যেটা আমরা অ্যারাবি থেকে পড়েছি। ওখানে কিন্তু কোনো ক্যারেক্টার কি আলোচনা করছে, মানে কোনো ক্যারেক্টার দিয়ে কি ডায়লগ সিস্টেমে কোনো কিছু হচ্ছে? বলো, যেমন করে আমরা যেমন পেয়েছি তেমন না কিন্তু, তাই ওখানে ক্যারেক্টাররা কথা বলতেছে, ক্যারেক্টারের কাহিনী হচ্ছে, কিন্তু এখানে একজন রাইটার, মেইন যে ক্যারেক্টার, সে তার মনের কথা বলে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা তাকে বুঝতে পারতেছি। আর ডিপ প্রোব ইজ মেড হেয়ার ইন্টু দ্য ডার্ক করিডোর অফ আ মাইন্ড, এর মাধ্যম দিয়ে একজন মানুষের মনের ভিতরে প্রবেশ করা যায়, আসলে সে কী বোঝাতে যাচ্ছে, সে কী বলতে যাচ্ছে। অ্যান অ্যানালিটিক্যাল সার্ভে ইজ অ্যাটেম্পটেড অফ দ্য ইন্ট্রিকেট ফ্লো অফ দ্য হিউম্যান ব্রেইন। দ্য টেকনিক হেয়ার ইজ টু রেন্ডার কনসাসনেস অ্যাক্টিভ ইন ইটস ওন সেলফ, মানে যেখানে যাচ্ছে সেখানে অ্যাক্টিভ, সব কিছুকে স্ক্যান করতেছে। হ্যাঁ, সব কিছুকে স্ক্যান করতেছে, তাই না? সেই যেমন আমরা ম্যাঙ্গান সিস্টারে, হ্যাঁ, কোথায় হাত রাখতেছে, তাই তো, তারপর পেটিকোটের কোথায় কি, মানে কোথায় আলো পড়তেছে, লাইট পড়তেছে, সব কিছু সে খেয়াল করতেছে। অ্যাজ ইট ফ্লোজ ফ্রম মোমেন্ট টু মোমেন্ট, আবার এক মুহূর্তে প্রেজেন্ট নিয়ে ভাবতে ভাবতে আমরা চলে যাচ্ছি সে পাস্টে, আবার পাস্টে ভাবতে ভাবতে আমরা চলে যাচ্ছি ফিউচারে, মানে একটা জায়গায় স্ট্যাটিক না। হ্যাঁ, মানে এত বেশি আমাদের ব্রেন যেমন দ্রুত চিন্তা করে, দ্রুত, মানে কি বলবো, এফেক্ট করে, ঠিক ওই রকমভাবে এখানেও কাজগুলো করেছে। 2 minutes, ওকে। তারপরে দেখো, দিস টেকনিক ইজ ফাউন্ড এমিনেন্টলি ইউজড উইথ ভ্যারিং ডিগ্রি অফ ইন্টেন্সিটি বাই ডরোথি রিচার্ডসন, জেমস জয়েস, মিসেস ভার্জিনিয়া উলফ, 3 বিগ নেমস ইন দিস কাইন্ড। এবার এরা এখানে কীভাবে বলেছে সেগুলো এখানে দেখানো আছে। দেখো, দ্য স্ট্রিম অফ কনসাসনেস নভেল ইজ কনসার্নড উইথ দ্য অ্যাটমসফিয়ার অফ আ মাইন্ড, আমার মন কেমন, হ্যাঁ, সেই হিসাবে। ইট ইজ নট আ নভেল অফ ইনসিডেন্টস অর অফ অ্যাকশন, এখানে কোনো অ্যাকশন নেই, কোনো ইনসিডেন্ট নেই, but rather treats the inner world of man. It depicts and illuminates the particular moments of human experiences and feelings and reveals how a mind is affected at its bottom by the same. It turns from external reality to inner revelation, from the outward world of action to the hidden resort of reverie. আমরা রিভেরি মানে কি, আমি ভাবতেছি, এক জায়গায় বসে ভাবতেছি, সেই ভাবনাতে আমি কি ভাবতেছি সেটাই আমার নভেল, অ্যাকশন নেই এখানে কোনো। হ্যাঁ স্যার, দিবা কল্পনা। হ্যাঁ, দিবা কল্পনা মানে কি, তুমি বসে বসে ভাবতেছো না আমি যে আকাশে উঠতেছি। তাই বলছে, দ্য মেইন অ্যাসপেক্ট অফ দিস ক্লাস অফ নভেল ইজ ফাউন্ড ইন অ্যান ইনওয়ার্ড টার্নিং টুয়ার্ডস মেন্টাল এক্সপিরিয়েন্স অ্যান্ড শকস, মানে আমার মনের ভিতরে ঢুকে আমি আমার মেন্টাল এক্সপিরিয়েন্স এবং আমি যে কষ্ট দুঃখ পেয়েছি সেটা মেনলি তুলে ধরবো। দ্য নভেলিস্ট এক্সপোজেস হাউ আ ম্যানস মাইন্ড মুভস মিস্টিরিয়াসলি অ্যান্ড হাউ ইট ফ্লোজ কন্টিনিউয়াসলি ইয়েট কোয়াইট ইন্ট্রিকেটলি, কীভাবে কন্টিনিউয়াসলি বাট ইন্ট্রিকেটলি ফ্লো করে, খুব জটিলভাবে। আমি যে বললাম না, বুননির মতো, কখনো প্রেজেন্ট, কখনো পাস্ট, কখনো ফিউচারে চলে যাচ্ছি, এরকম ডিসেক্টিং ইট ইন অল ইটস ইলুসিভ অ্যান্ড ডাইনামিক অ্যাসপেক্টস। হি ইজ অ্যান এক্সপ্রেশনিস্ট টেকনিক টু রিভিল। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা মিউট রাখো এবার। তামান্না আক্তার রাখতে হবে। বাচ্চা, দ্য নভেল ইজ অফেন ক্লেইমড অ্যাজ আ মডার্ন এপিক। হ্যাঁ, দেখো, এই নভেলগুলোকে আমাকে এপিক হিসেবে সম্বোধন করা হচ্ছে জাস্ট এই স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ইউজ করার কারণে। কারণ কি, এর মাধ্যম দিয়ে আমরা একজন মানুষের ইনার সাইকোলজিটাকে কিন্তু জানতে পারছি। নো ডাউট আ নভেল মে পজেস দ্য ভাস্টনেস অফ অ্যান অ্যানশিয়েন্ট এপিক in its plot and characterization, but it is particularly an epic of human psychology. The intricate and mysterious flow of the human mind is brought out in a stream of consciousness novel, and here it assumes an epic character not in its plot construction but in the treatment of human psychology. Of course, such a novel has a plot, but the purpose of the plot is not to tell the story of external life but to reveal, as noted already, the inward trend of the mind. Inward trend ke tule dhora.
ইনডিড ইট হ্যাজ নো স্টোরি ইন দ্য ওল্ড কনভেনশনাল সেন্স, মানে এর কোনো স্টোরি তুমি খুঁজে পাবা না, এটা হলো একটা বড় সমস্যা এটার। হ্যাঁ, ইটস চিপ ক্যারেক্টারিস্টিক্স লাইস ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইনার ওয়ার্ল্ড অফ আ সার্টেন মেন অ্যান্ড উইমেন ইন আ সার্টেন সিচুয়েশন অফ অর আ ব্যাকগ্রাউন্ড। একই কথা বারবার দেখো। হ্যাঁ, the stream of consciousness novel is in its reality a record of the inner stream of human mind. It presents a character at a particular situation. The trained of his or her thinking or feeling is scrutinized with an artistic exactness. হ্যাঁ, তার থিঙ্কিং এবং ফিলিংকে খুবই সূক্ষ্মভাবে বর্ণনা করা হয়। Its effectiveness lies in the delineation of a character more graphically, accurately and impressively than what is found in the traditional novel. হ্যাঁ, মানে ক্যারেক্টারকে মিলিয়ে তুলে ধরা হয়, একটা নির্দিষ্ট ক্যারেক্টারকে। It brings to the surface the working of the subconscious state of mind which is as real as life itself. এরপর কারা কারা লিখেছে সেগুলো এখানে দেখানো হচ্ছে। দেখো, এই প্রথমটুকু আমি পড়াই দিলাম যে আসলে এখানে কী বলা হচ্ছে। ফিচারও একটাই, যে ইনার মাইন্ডকে মেনলি তুলে ধরা। তারপরে কারা কারা লিখেছে সেই বিষয়গুলো এখানে এসেছে। দেখো, একই রাইটার, একই বিষয়, জেমস ওয়েস, ভার্জিনিয়া উলফ, ডিএস লরেন্স। এই তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার বিষয়। তোমরা একটু রিডিংটা দিয়ে নিবা, ঠিক আছে? এই যে কটা কোশ্চেন আমি একটু পড়লাম, আবার একটু রিডিং দিবা এবং দাগিয়ে রাখবা কোন কোন রাইটার এবং রাইটিংয়ের নামগুলো আমি একটু মনে রাখতে বললাম বিশেষ করে এই জায়গাটা। তারপরে প্রোজ রাইটিং আছে, এর সব আমি আর পড়তে যাচ্ছি না, এর দরকারও নাই, অযথা আর মাথা ভারী করবো না এগুলো পড়াইয়ে। যে তিনটা মেইন বিষয় সেগুলো আমরা একটু এখান থেকে দেখলাম। জর্জ বার্নার্ড শ এর কোনো কিছু পড়েছি আমরা? বলো তো। স্যার আর্মস অ্যান্ড দ্য ম্যান। দ্য ম্যান পড়েছি তো? হ্যাঁ, তাহলে ড্রামা পড়েছি, তাই না? তাহলে ড্রামা যেহেতু আমরা বাদ দিয়ে গেলাম, ওখান থেকে হয়তো ব্রিফ কোশ্চেনের বিষয় কিছু আসতে পারে, এটা খেয়াল করে রাখলাম। এরপর দেখো শর্ট নোট চলে এসেছে, শর্ট নোটের তো দরকার নেই। তা এই হলো মোটামুটি আমাদের হিস্ট্রি নিয়ে আলোচনা, বুঝতে পারছো? তো দেখো তো, এখন যদি আমরা একটু চুপচাপ চোখ বন্ধ করে ভাবি কোথা থেকে শুরু করেছিলাম আর কোথায় গিয়ে শেষ করলাম, এখানে একটা কি পরিবর্তন ফিল করা গেছে না এক একটা এইজে? বলো, কোনো এজে রাজনৈতিক উত্থান বেশি ছিল, কোনো এজে ধর্মীয় উত্থান বেশি ছিল। পরবর্তী দেখো আমরা বিশেষ করে নিও ক্লাসিক্যাল এজের পর আমরা কি মানে ওই যে তোমার কমনওয়েলথ পিরিয়ড শেষ হলো, তার পরবর্তী কি আর রাজনৈতিক কোনো ঝামেলা পেয়েছি আমরা? রাজনৈতিক মারামারি কাটাকাটি? শুধু পিরিয়ডটা নেই, ওই এইজটাতে আমরা একটু ঝামেলা পেয়েছি, তাই না? রাজাদের উৎখাত করা, মেরে করা, বিহেডেড করা, নতুন আসা, আবার সেটাকে চেঞ্জ করা। তারপর থেকে কিন্তু আমরা রাজা তার তো সিংহাসন এই নিয়ে মারামারি খুব একটা করতে দেখি নাই, বা রাজনৈতিক বিষয় আমাদের খুব একটা ইতিহাসের মধ্যে আসেনি। যা আমরা পেয়েছি সবে লিটারেরি ট্রেন্ডের পরিবর্তনগুলো পেয়েছি, ফিচারগুলো পরিবর্তন পেয়েছি। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল এজে স্যাটায়ার ছিল বেশি, রোমান্টিক এজে ছিল কি ইমাজিনেশন এবং নেচার, হ্যাঁ, লাভ অফ নেচার পেয়েছি। ভিক্টোরিয়ান এজে আমরা কি পাইলাম? মানুষের মধ্যে যে তোমার নতুন নতুন কিছু আবিষ্কারের কারণে, তাই না, সায়েন্টিফিক আবিষ্কারের কারণে ধর্মহীনতা, ফেথলেসনেস যেটা পেয়েছি। তারপর হচ্ছে পোয়েট্রির ভিতরে আমরা নেচার বাদ দিয়ে আমরা মোটামুটি ওখানে কিছু বিষয় পেয়েছি যেগুলো আমাদেরকে পৃথিবীকে জানা, নতুনকে চেনা, যদি ইউলিসিস আমরা পড়লাম, তাই না, রবার্ট ব্রাউনিং, দেশপ্রেম, ইন্ডিভিজুয়ালিজম, এই কিছু ট্রেন্ড এসেছে। তারপরে মডার্ন এজে চলে আসলাম, মডার্ন এজে তো আমরা দেখলাম এই মানুষ পুরো একদম এলোমেলো অবস্থা, হ্যাঁ, ধর্মীয়ভাবে, অর্থনীতির দিক থেকে, ফ্যামিলি লাইফের দিক থেকে, হ্যাঁ, ব্যাপকভাবে আমরা দেখতেছি। তো এইভাবে আমরা কিন্তু পুরো হিস্ট্রির একটা মোটামুটি ছোটোখাটো একটা আউটলাইন মনে হয় আমরা তৈরি করতে পারবো। এবং এক একটা এজের মেজর মেজর কিছু রাইটার আছে, নাম বললে কি তোমরা বলতে পারবো না কে কোন এজের? বলা যাবে? আমি তো ধরি, তোমরা কেমন পারো? আমি ধরবো, হ্যাঁ। বলো তো, বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ার কোন এজের? আচ্ছা, বলতে পারবা? এলিজাবেথান এজ, তাই তো? এই শেক্সপিয়ারের জন্ম মৃত্যু সালটাকে বলতে পারবা? 1564 থেকে 1616। আচ্ছা, ভেরি গুড। জ্যাকোবিয়ান এজ কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1603 থেকে 1625। আচ্ছা, ভেরি গুড। এবার আরেকটা ধরি, বলো তো, আমাদের যে জন মিল্টন, ইনি মেনলি কোন এজের? পিরিটান এজ বলা হচ্ছে, তাই না? মানে জ্যাকোবিয়ান এবং ক্যারোলাইন এজ, মানে মেনলি ক্যারোলাইন এজ পাবো আমরা, ক্যারোলাইন এজ এবং কমনওয়েলথ পিরিয়ড, এই সময় আমরা তাকে পাচ্ছি। তারপরে জনাথন সুইফট বা আলেকজান্ডার পোপ কোন এজের বলতে পারবা?
রেস্টোরেশন পিরিয়ডে, তাই তো? নিও ক্লাসিক্যাল বা 18th হ্যাঁ, নিও সেঞ্চুরি। ক্লাসিক্যাল এজের মধ্যে পড়ে। রেস্টোরেশন পিরিয়ডের ভিতরে আমরা মেনলি নিও ক্লাসিক্যাল এজ পাচ্ছি। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল এজ রেস্টোরেশন পিরিয়ডের মধ্যে পাচ্ছি। তারপর হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের সাল বলতে পারবা? স্যার 1789, আর রোমান্টিক পিরিয়ড শুরু? 1798। আচ্ছা, ভেরি গুড। তারপর বলো তো, জেন অস্টিন নভেলিস্ট হিসাবে কোন এজের? জেন অস্টিন নভেলিস্ট, নারী নভেলিস্ট, তিনি প্রথম। স্যার রেস্টোরেশন পিরিয়ড। না, রেস্টোরেশন না, রোমান্টিক, রোমান্টিক এজের অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট বলা হচ্ছে তাকে, এটা নিয়ে বলেছিলাম কিন্তু। হ্যাঁ, তিনি হচ্ছেন রোমান্টিক এজের অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট। আচ্ছা, তো চসার এজ কত সাল থেকে কত সাল? এজ অফ চসার 1340 থেকে 1400। 1340 থেকে 1400। 1400 সাল। আচ্ছা, ভেরি গুড। বিয়লফ কোন এজের? স্যার ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড। অ্যাংলো সেকশন। কে লিখেছে, রাইটার কে? অ্যানোনিমাস। আচ্ছা, এই সময়ে আমরা কোনো নাম অ্যানোনিমাস। পাইনি। অধিকাংশ ক্ষেত্রে আমরা কোনো নাম পাইনি, এগুলো কার লেখা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই তো মোটামুটি আমরা মানে শেষ করেছি। আশা করি তোমাদের ভিতরে একটা বোধগম্যতা তৈরি হয়েছে, যারা রেগুলার ক্লাস করেছো। যারা করনি তাদের ব্যাপারে আমি আর কিছু বলতে পারতেছি না। তো ঠিক আছে, আগামী দিন পর্যন্ত জাস্ট এই যে কয়েকটা জিনিস পড়তে বললাম, যদি কোনো প্রবলেম থাকে তো সেটা তোমরা একটু জিজ্ঞাসা করবা। তারপর থেকে আমরা হিস্ট্রি আবার প্রথম থেকে শুরু করব। এখন যে পড়ার স্টাইলটা হবে সেটা আমি একটু বলি। হ্যাঁ, সেটা হলো প্রত্যেকটা এজের হিস্ট্রিকে আমি সংক্ষেপে একটু আলোচনা করব প্রথমে, ঠিক আছে? তো সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন হবে, আমি একটা আলাদা করে নোট তৈরি করব যে এতদিন তো আমরা বই থেকে পড়লাম, এখন আমি একটা ছোটোখাটো নোট তৈরি করব, হয়তো 2-1 পেজ হবে। সেই 1 পেজের সংক্ষেপে বিষয়গুলোকে থাকবে, সেইভাবে আমি ওটাকে তোমাদের ডিসকাশন করব। তারপরে ব্রিফ শর্ট এভাবে যেভাবে দিয়ে যাচ্ছি, এইভাবে আমি ধারাবাহিকভাবে দিয়ে যাব, তোমাদেরকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? আর ওর ভিতরে কিছু কোশ্চেন থাকবে যেগুলো হয়তো আমরা কোনো বইয়ে পড়িই নাই, কিন্তু তারপরও দেখবা যে দেখো আমরা বই পড়েছি কিন্তু ওই উত্তরগুলো পাই নাই, কিন্তু হিস্ট্রিতে পরীক্ষাতে এসেছে। এইখানে হিস্ট্রির একটা সমস্যা, রিস্ক ফ্যাক্টর এই জায়গায় যে এমন কিছু আছে যে আমরা কোনো বই পাই নাই কিন্তু পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, তার মানে হিস্ট্রি ব্যাপক একটা জিনিস। তো ওইরকমভাবে যদি এরকম কিছু কোশ্চেন থাকে বা ইয়া থাকে, আমি হয়তো বা শর্ট নোটে দিয়ে দিব, যেগুলো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, তখন আমি ওই জিনিসগুলো একটু পড়াই দিব। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর পাশাপাশি আমাদের অন্য পড়া একটা চলতে থাকবে। তাহলে একদিকে আমাদের হিস্ট্রি আলোচনা চলবে, আর পাশাপাশি অন্য পড়া চলবে। যেমন আমাদের এখন পোয়েট্রি চলতেছে বর্তমানে, তাই না? পোয়েট্রি চলছে, তাহলে হিস্ট্রির পাশাপাশি কিন্তু পোয়েট্রির কোশ্চেন দিয়ে দিব। তখন হয়তো একটু সময় দিব আমি বেশি, কারণ আমরা হিস্ট্রির সাথে সাথে যেহেতু ওটা পড়বো, দুটা পাশাপাশি পড়তে একটু সময় লাগবে। আর এর ভিতরে আমরা সোশ্যালজি অফ বাংলাদেশে যেন দ্রুত শেষ করে ফেলি, ঠিক আছে? তো এটা 7 তারিখ পর্যন্ত ডেট ছিল, এটা তোমরা দ্রুত একটু শেষ করে নাও। তাহলে পরে দেখা যাচ্ছে যে 10ম চ্যাপ্টারটা হয়ে গেলে ওটা মোটামুটি আমাদের এক পেশে হয়ে যাবে, তখন আমরা দুটো বিষয় একসাথে পাশাপাশি আগাবো। আর পরীক্ষা রুটিন যখন দিয়ে দিবে, তখন আমি একটা সাবজেক্টের জন্য 1 সপ্তাহ করে টাইম দিব, এবং আমি কী নেবো, একটা করে পরীক্ষা নেব কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, আমরা কিন্তু পরীক্ষা নেব এখন থেকে। এটা বিশেষ করে হিস্ট্রিটাকে আমি একটু বেশি গুরুত্ব দিতে যাচ্ছি, কারণ এটাতে তোমাদের ভয় একটু বেশি থাকে। সপ্তাহভিত্তিক আমি একটা পরীক্ষা নিব বা ইয়ে নিব, যেটা আমি আগেই বলেছি। আর আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমি তোমাদের গ্রুপে একটু কথা বলেছিলাম গত কয়েকদিন আগে, সেটা নিয়ে আমি একটু কথা বলি তোমাদের সাথে। বিষয়টা হলো যে তোমাদেরকে কোনোভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না। এই কত মাস চলতেছে তোমাদের পড়ার? এখন বর্তমানে শুরু হয়েছে কত মাস? 10 মাস। মানে এটাই মোটামুটি আমাদের, ওই যে বললাম 9 থেকে 10 মাস লাগে প্রত্যেকটা ইয়ারেরই। আমি 9 থেকে 10 মাসের মধ্যেই একটা কোর্স শেষ করি, তারপরে 2-1 মাস সময় পাইলে সেগুলোতে আমরা রিভিশনে যাই। হ্যাঁ, এখন দেখি আমরা কতদিন সময় পাই, যেহেতু নভেম্বর শুরু হয়েছে, ডিসেম্বরে পরীক্ষা হলে হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যেই হয়তো রুটিন যদি দিয়ে দেয় ভালো, তা না হলে জানুয়ারিতে, হ্যাঁ, বা এই সময়ে মেনলি হতে পারে। এখন সেটা বলা যাচ্ছে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোরাফেরা আমি বোঝা যাচ্ছে না। তো এর ভিতরে এখন তোমাদেরকে একটু ফোর্স দিতে হবে, একটু জোরালো পড়াশোনা শুরু করতে হবে। এখন মোটামুটি আমি সময়টা কম দিব, কারণ আমি মনে করি যে তোমাদের ভিতরে সেই ধরনের ফ্লো তৈরি হয়ে গেছে যেটা এখন অনেক পড়া একসাথে পড়ে ফেলা সম্ভব। এই তো যেটা নিয়ে আমি কথা বলছি সেটা হলো যে আমি যেমন কোনো কিছু মিস হলে, আমার ক্লাস
দেরি হলে বা আমি ক্লাস নেব না হলে আমি কি কখনো তোমাদের অপেক্ষায় রেখেছি এরকম যে 10 মাস পড়েছে এমনটা কোনো ঘটেছে? 2-1 দিন বাদে হতে পারে এরকম যে না আমি স্যার, উপস্থিত এরকম ছিলাম কখনো না। হয়নি স্যার, আপনি না পড়ালে এসএমএস হ্যাঁ, জানিয়ে দিয়েছেন। আমি যখনই আমার মনে হয়েছে যে আমার এটা আজকে হবে না আমি জানিয়ে দিয়েছি বা বলেছি যে এই পর্যন্ত হতে পারে, এর ভিতরে হলে ভালো, না হলে আমি তোমাদের অপেক্ষায় রাখি নাই। আমি অন্তত আমার জি দিক স্যার। থেকে একটু ডিল করার চেষ্টা করেছি। কিন্তু তোমরা তোমাদের ভিতরে আমি অধিকাংশের ক্ষেত্রে, অনেকে আছো ভালো, আমি তাদের কথা বাদ দিয়ে সাইডলাইনে রেখে কথা বলছি, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে আমার আলাদা করে বলতে হচ্ছে। ফিয়ের ব্যাপারে আমি মেসেজ দিয়েও কাজ হয়নি, তারা সেটা সিনই করে না। হ্যাঁ, এই যে প্রত্যেক ইয়ারটা একটা ডেট দিয়ে দিই, একটা ডেট দেওয়ার পরে আমি আবার কি করি, আবার আর একটা ডেট দিই। হ্যাঁ, যে মনে করো মাস শেষ হলো, এত তারিখের মধ্যে ফি দিবা, তারপরে আবার আলাদা করে মেসেজ দিই, প্রত্যেককে আলাদা করে মেসেজ দেওয়া লাগে। হ্যাঁ, যে তুমি তোমার দেওয়া হয়নি, তুমি দিয়েছো, ইত্যাদি। এটাও আমার কাছে খুব একটা ভালো লাগলো না, কারণ তোমাকে একটা মেসেজ দিয়েছি, সেটাকে সিন না করা মানে কি, বা সিন করে কমেন্ট না করা মানেটা কি বলো তো? এটা কি ধরনের ম্যানার? কী ধরনের ম্যানার হতো? তোমাদের মেসেজ যদি আমি সিন না করে, মানে সিন করে যদি মেসেজ না দিই, তোমার কেমন লাগবে যে স্যার দেখেও আমাকে মেসেজে উত্তর দিল না? এরকমটা হয়তো আমার 2-1 দিন ঘটেছে যে আমি দেখেছি, উত্তর দিব ভেবেছি, কিন্তু দেওয়া হয়নি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি সময় পেলে আমি মেসেজের উত্তর দিয়েছি বলে আমার কাছে মনে হয়েছে। দেরি করে হলেও আমি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আমি কারোটা এড়িয়ে যাইনি। কিন্তু তোমাদের যখন ইনবক্সে ঢুকতেছি, ঠিক আছে, আমি আমি তো তোমাদের রিমুভ করি নাই, ফিয়ের জন্য আমি কখনো কাউকে রিমুভ করি নাই। এই সুযোগটা তোমরা নিয়েছো অনেকেই, দেখতেছি। আমি দিয়ে যাচ্ছি, তার সাথে আমার লাস্ট মেসেজ হচ্ছে কোনটা, যে আমি তাকে ফিয়ের ডেটের কথা বলেছি, সেটা সে সিন করেছে, কোনো উত্তর দেয়নি। আবার আরেকটা ডেটের কথা বলেছি, সে সেটাকে মূল্যই দেয়নি। কিন্তু যখন আমি তাকে গ্রুপ থেকে রিমুভ করেছি, পরের দিন সে, স্যার আমাকে রিমুভ করেছেন, আমি ঢুকতে পারতেছি না। এটা হলো বলো, এটা কি খুব ভালো ম্যানার হলো? বলো। এবং এই ক্ষেত্রে আমার কি করা উচিত ছিল? তোমাকে কি এড়িয়ে যাওয়া, নাকি তোমাকে একটা এই বিষয়ে একটা তো ইয়া দেওয়া, নাকি যে তোমার, আমার হাতে তোমার একটা লিঙ্ক আছে, যেটা চাইলে আমি ব্যবহার করে তোমাকে গ্রুপ থেকে রিমুভ করতে পারি। কিন্তু আমি হয়তো তোমাকে রিমুভ করছি না আমার দিক থেকে, যে না আরও 1 মাস অপেক্ষা করি, ইয়া করি। কিন্তু তোমরা সেই জিনিসটাকে সুবিধা হিসেবে গ্রহণ করলাম, মনে হচ্ছে তোমাদের মনে আমি গ্রুপ খুঁজে পাবো না বা রিমুভ করতে পারবো না, এমন ভাব দেখাচ্ছ তোমরা। তাহলে হবে বলো? এরা কি একটা একটা কী বলবো, এখানে আমরা পড়াশোনা করতেছি, কেউ চালাকি করতে আসিনি তো। তুমি কতখানি চালাক সেটা আমার জানার বিষয় না, চালাক আমিও। তোমাকে চাইলে আমি গ্রুপ থেকে যখন তখন রিমুভ করে দিতে পারি। তোমরা আমার সাথে চালাকি দেখাতে যাচ্ছ কা? বিষয়টা তো আমি জানি যে কোথায় কী করতে হয়। তোমাকে আমি গ্রুপে রাখবো, কিন্তু তুমি আমার কোনো কিছু দেখতে হবে না, সেই সিস্টেম আমার করা আছে, ঠিক আছে? কিন্তু তোমরা দেখাচ্ছ বেশি চালাকি, যে স্যার মনে হয় কিছু বুঝতেছে না, দেখতেছে না। হ্যাঁ, তোমার টাকা নিয়ে আমার কোনো সমস্যা না, তুমি টাকা না দিলে আমার এমন না যে তোমার টাকা না দিলে আমি একদম ফকির হয়ে যাব, এমনও না, তাই না? কিন্তু তোমার যে ম্যানারটা, সেটা আমার ভালো লাগতেছে না। তুমি বলো যে স্যার আমার ফিয়ের সমস্যা আছে, আমি পরে দিব বা আদৌ দিব না, আমি তোমাকে কখনো রিমুভ করবো না। হ্যাঁ, তুমি পরেই দাও, বা তোমার যদি একদমই সমস্যা থাকে তুমি বলো, এটুকু বললো আমি তোমার ফি নেবো না। এখানে অনেকেই আছে, হ্যাঁ, যে ফি না দিয়েও পড়তেছো, অনেকেই আছে এখানে, কিন্তু এতে তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো তোমার আচরণটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ, যে আচরণের ব্যাপারটা আমার কাছে যথেষ্ট খারাপ লাগছে, যে একজন স্টুডেন্ট হিসাবে কী ধরনের আচরণ নিয়ে বড় হওয়া উচিত। তুমি কি আমাকে হাই বলতে পারো? হাই স্যার, এটা বলা যায়? বলো। স্যার, তোমাকে তো কিছু ম্যানার শিখতে হবে। হঠাৎ করে আমি বলতে হবে, স্যার আপনি আমাকে গ্রুপ থেকে কেন রিমুভ করলেন, এই কথা কি লেখা যায় মেসেজে? কিছু না না বলেই, স্যার আপনি আমাকে গ্রুপ থেকে কেন রিমুভ করেছেন, এটা কি তুমি আমাকে বলবা? এটা বলা যায়? স্যার। হ্যাঁ, কীভাবে একটা মেসেজ দিতে সেটাও তোমরা শেখোনি। হ্যাঁ, তো একটু পড়াশোনা করতেছো ভাই, এই পড়াশোনা তোমাকে কোনো উপকার করবে না, পড়াশোনা উপকার করবে না, করবে তোমার ম্যানার, তোমার টাইম টেবিল, তোমাকে উন্নতি করতে সাহায্য করবে। হ্যাঁ, এগুলো একটু শেখো। আর যখনই তুমি কোনো কিছু করতেছো না, একটু জানিয়ে দিও। এই যে রিমুভ করে দেওয়ার পরেও এখনও মোটামুটি যুক্ত হয়েছে 119 জন হয়ে গেছে, 119-20 জন হয়েছে, কিন্তু ক্লাসে 50 মোটামুটি কাছাকাছি ঘোরাঘুরি করতেছে এখন, 50-60 এরকম। তো তোমাদের উপস্থিতি নিয়ে আমি এই সময় আর কোনো কথা বলবো না, কারণ অলরেডি আমাদের সময় শেষ হয়ে গেছে। এই সময় এসে আর আমি কাউকে কিচ্ছু বলবো না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদের মেইন পড়াশোনা শুরু, যেহেতু আমাদের 10 মাসের ফিটা আমরা নিয়েছি, এই 10 মাস পর্যন্ত তো পড়াবো। আজ হলো আমাদের 10th-এর 3rd ক্লাস হলো। এই পর্যন্ত করানোর পর আমি হিস্ট্রিটার মাঝামাঝি সময়তে একটু আগিয়ে নিয়ে আমি সাপ্তাহিক টেস্ট নেওয়া শুরু করব। সেই টেস্টগুলো যারা দিবা তারা তো মেসেজ দিয়ে রেখেছো আমাকে হয়তোবা, আমি ওদের নিয়ে শুধু মেসেঞ্জার গ্রুপ একটা করব, তারা যেন আমাকে টেস্ট দিয়ে খাতা জমা দেয়, এইটা, যাতে আমি সবার ইনবক্সে ঢুকে অন্তত খাতাগুলো পাবো এবং আমি চেক করব। বাকি সবাই গ্রুপে থাকবে, ক্লাস করবে, সবই ঠিক আছে, কিন্তু শুধু যারা এক্সাম দিবে তাদের জন্য আমি আলাদা একটা গ্রুপ করে নিব। বুঝতে পারছো?
এটা আমি আগেও বলেছি, এখনও বললাম, এটা একটু খেয়াল করে রেখো। হ্যাঁ, আচ্ছা, আর কি এমনি তোমাদের কোনো কথা আছে? মানে স্টাডি প্ল্যান করবেন মানে ফার্স্ট ইয়ার যেমনটা করছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা করব আমি। এরকম একটা করে আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তাই এটা হ্যাঁ বলো। হ্যাঁ, প্রশ্নটা দেখে দেন স্যার, বিষয় একটা করে বাত আছে তো এই জন্য বলছি। আচ্ছা বলো। হ্যাঁ, একজন করে কথা হলো, একজন বলো। বলছি স্যার একটু প্রশ্নটা দেখে দেন। কোন কোশ্চেনটা? এই বাইরনের আমি দেখতেছি, তোমাদের ক্লাস শেষ করে আমি দেখতেছি, টেনশন নিও না। হ্যাঁ, আমি ওটা দেখতেছি, দেখে ওটা চেঞ্জ স্যার করে দেওয়ার চেষ্টা। ওয়ার্ডসওয়ার্থের মনে হয় শর্ট কোশ্চেন লন্ডন ওটুর যেটা, ওগুলো আপনি দেন নাই। কোনটা কোনটা? এই যে ওয়ার্ডসওয়ার্থের লন্ডন 1802 এর শর্ট কোশ্চেন গুলোর আপনি আনসার দেন নাই আর কি। যেগুলো আমি দেই নাই তোমরা, আমি তো লিখে দিয়েছি যে যেগুলো দেই নাই তোমরা নিজেরা একটু পড়ে নিজ দায়িত্ব পড়ে নিবা। হ্যাঁ, আর আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যেগুলো তোমরা তোমাদের গাইড টাইড নোট যে যেখান থেকে পারো এগুলো পড়ে নিবা, জাস্ট দেখে যাবা। ঠিক আছে তো, যাতে অ্যাক্সিডেন্ট ঘটলে যেন লিখতে পারো। ঠিক আছে, এই হ্যাঁ, যেগুলো আমি ইম্পর্টেন্ট ভেবেছি করছি সেগুলো কিন্তু আমি দিয়েছি। যেগুলো না দেই স্যার নাই, ওইটাতে মনে হয় আপনি 3 স্টার দিয়ে রাখছেন কিন্তু দেন নাই যে ইংল্যান্ড কেন মিল্টনকে ফেরত পেতে চায়, এরকম কোশ্চেনটা ছিল। 7 স্টারও আছে সেটে, আপনিও 3 স্টার দিয়ে রাখছেন। আচ্ছা আচ্ছা, আমি দেখবো নি তাহলে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের? জি স্যার, ওয়ার্ডসওয়ার্থের শর্ট কোশ্চেনে। আচ্ছা, আমি দেখতেছি। লন্ডন, তাই তো? জাস্ট হ্যাঁ হ্যাঁ স্যার, সেকেন্ডটা। এটা তো অলরেডি চলে এসেছে 2022, আমার মনে হয় না লন্ডন থেকে আর না আসবে। স্যার, সেকেন্ডটা আপনার ওই যে রিকোয়েস্ট মিল্টন টু রিটার্ন টু লন্ডন। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আর পড়ার দরকারও নাই। লন্ডন থেকে প্রশ্ন আসার মতো ঠিক যথেষ্ট আছে জায়গা স্যার। আছে, আচ্ছা এই আচ্ছা, জন্য আমি এটা তাহলে দিই নাই। বাকিগুলো পড়া হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। আর ইহার কি সমস্যা জানো? সুদেবের কি সমস্যা? কোনটা জানো? স্যার লর্ড বাইরনে যান স্যার, সি পার্টে। আচ্ছা, দেখতেছি আমি। অবশ্যই। ব্রড কোশ্চেন, তাই তো? জি স্যার। ব্রড কোশ্চেনের কোনটা 2022 এসেছে? এক নাম্বার যেটা জন, যেটা একটা। এটা সোশ্যাল স্যাটায়ার 2022 এসেছে এটা? স্যার এটা আমি যে এখানে তাই দেখাচ্ছে স্যার, সেট সাজেশনে। হাউ ডাজ বাইরন স্যাটারাইজ, আমি তো এটা দেখলাম মনে হলো নাকি। হাউ ডাজ বাইরন স্যাটারাইজ দ্য আইডিয়া অফ কনভেনশনাল লাভ অ্যান্ড ম্যারেজ। আচ্ছা, আমি দেখি তো, এটা আমার মিস হলো। আচ্ছা, যদি হয় আমি আবার ওটা দেবো নি। হয়তো আমারই ভুল হতে পারে, আমি দেখতেছি একটু। না, এটা তো এই যে ঠিকই তো আছে। তুমি 22-এ দেখো তো, 2022 সালের সেট সাজেশনের কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা 17 নম্বর কোশ্চেন, 168 পেজ। দেখছো? সুদেব আছো নাকি? স্যার আছে, আমি বলেন শুনতে।